হ্যালো, আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে না একটু জানাবেন? হুম। হ্যালো, একটু একটু ওয়েট করি, আমরা সবাই একটু জয়েন করুক আস্তে আস্তে। আচ্ছা, সো আজকে আমরা মেইনলি পড়াবো লাস্ট মিনিট, যেহেতু তোমাদের কালকেই এক্সাম আছে। তো যত যত তাড়াতাড়ি আমরা পুরা পুরা এক্সামের জন্য প্রত্যেকটা সেকশনে আমরা প্রত্যেকটা দেখবো যে আমরা কিভাবে স্ট্র্যাটেজিগুলো কি কি, আমরা কি কি দেখতে পারি, কিভাবে আমরা স্ট্র্যাটেজাইজ করতে পারি, আমরা অ্যাপ্রোচ করতে পারি, কিভাবে কিভাবে করলে, কিভাবে ভাবলে, কিভাবে এক্সামটা দিলে আমাদের সবচেয়ে বেস্ট এক্সামটা আমরা দিতে পারবো। তোমরা এত 1.5 বছর ধরে তোমরা সবকিছু পড়ছো, তোমরা প্রত্যেকটা টপিক পড়ছো আলাদা করে, প্র্যাকটিস করছো আলাদা করে। আজকে মেইনলি তোমাদের যেহেতু লাস্ট মিনিট, টিপস এন্ড ট্রিক্স থাকবে, আর থাকবে যে হচ্ছে কিভাবে তোমরা অ্যাকচুয়ালি বেটার এক্সামটা দিতে পারো। হয়তো বা তুমি এটা এগুলো আগে থেকে জানো, অথবা নতুন আজকে যদি নতুন জানো তাহলে তো আরো ভালো। এগুলোই আমরা মেইনলি ডিসকাস করব। আচ্ছা, সো আজকে মেইনলি এগুলোই, জাস্ট প্রত্যেকটার জন্য আলাদা একটা সেকশন, প্রত্যেকটা সেকশনের জন্য আমরা স্ট্র্যাটেজিস দেখবো। আমরা দেখবো যে কিভাবে হচ্ছে আলাদা যে রাইটিং সেকশন গুলো আছে তোমাদের, তোমাদের স্টোরি রাইটিং, গ্রাফ, এরপরে তোমাদের হচ্ছে লেটার, যেটা এটা কিভাবে আমরা বেটার করতে পারি। এন্ড ওই যে তোমাদের ফার্স্ট যে সেকশনটা, যেটার মধ্যে হচ্ছে তোমাদের প্যাসেজ থাকে, ওটা কিভাবে আমরা আরো বেশি ভালো করে আমরা অ্যান্সার করতে পারি, এমসিকিউ গুলো হচ্ছে শর্ট কোয়েশ্চেন গুলো কিভাবে আমরা অ্যান্সার করতে পারি, এগুলো মেইনলি দেখবো। আর এরপরে জাস্ট এনি টিপস এন্ড ওভারঅল এইচএসসি এর জন্য যেসব টিপস এন্ড ট্রিক্স যেগুলো যেগুলো আছে আমাদের, ওগুলো জাস্ট দেখবো ফর এ বেটার কনফিডেন্স টুমরো, যাতে তোমরা একটা ভালো একটা এক্সাম দিতে পারো। মেইনলি এটাই। আচ্ছা, সো ফার্স্টে আমরা আসি যে হচ্ছে এই যে প্যাসেজ, একটা তোমাদের সিন প্যাসেজ দিয়ে দিবে। সিন প্যাসেজ যে দিচ্ছে সেইটার জন্য আমরা আহ, আগে থেকে তো পড়ে রাখছি, আমরা মোটামুটি সবাই সবকিছু পড়ছি। ওই সিন প্যাসেজ গুলো থেকে যে এমসিকিউ গুলো আসে, ওগুলো কিভাবে আমরা যদি অ্যান্সার করি সবচেয়ে ভালো রকমের, আমাদের কোয়েশ্চেন্স আমরা অ্যান্সার করতে পারি, স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত আমাদের যদি আমরা শুরু করি। তাহলে ফার্স্টে আমাদের কাজ হবে যে হচ্ছে কোয়েশ্চেনটা আগে পড়া। নর্মালি আমরা সবাই প্যাসেজ তো আগে পড়ে ফেলছি, and আমরা মোটামুটি জানি যে কি আছে। আগে এক্সামে প্যাসেজটা না পড়ে আমরা আগে কোয়েশ্চেনটা পড়বো। কোয়েশ্চেনটা পড়ে আমাদের লাভ কি? কোয়েশ্চেনটা পড়ে হচ্ছে আমরা প্রত্যেকটা যে কি কি চাচ্ছে কোয়েশ্চেনটা, এমসিকিউ গুলোতে যদি আমি প্রত্যেকটা পড়ি আলাদা আলাদা করে, তাহলে আমি দেখতে পারবো যে আমার এক্স্যাক্টলি কি কি চাইছে। হয়তো বা এখানে কোনো একটা ওয়ার্ড আমাদের মিনিং চাইছে, এই ওয়ার্ডটার কোন একটা অপোজিট মিনিং চাইছে, এই ওয়ার্ডটা কোন কনটেক্সট ইউজ করছে সেটা চাইছে। যেটাই আমাদের চাইছে সেটা আমরা আগে একটু বুঝে নিব, যে ঠিক আছে এইসব ওয়ার্ডস আমাদের মাথায় রাখতে হবে। আমার কি ওয়ার্ডস গুলা, আমাদের কোয়েশ্চেন্স এর মধ্যে যে ওয়ার্ডস গুলো আছে, যে এইটা হয়তো বা অপোজিট জানতে চাইছে, বা এ কি করছে কি করছে, মানে প্রত্যেকটা মাথায় রাখলাম, একটা আমাদের সেট আপ হয়ে গেল যে আমরা কি খুঁজবো। এখন আমরা এরপর আবার প্যারাগ্রাফে ফেরত যাব। তো যখন আমরা প্যারাগ্রাফটা দেখবো, অ্যাকচুয়ালি আমরা প্যাসেজটা দেখবো, ওইটার মধ্যে আমাদের খেয়াল করতে হবে যে হচ্ছে এই যে কিওয়ার্ড গুলো খুঁজে আসছি, এগুলো আবার আমরা কিভাবে কাজে লাগাতে পারি। সো আমরা যখন পড়তেছি পুরো প্যাসেজটা পড়ার সময়, পুরো প্যাসেজটা পড়বো আর আমরা জাস্ট হাইলাইট করে রাখবো যে ঠিক আছে এটা আমাদের লাগবে, এটা আমাদের লাগবে, এটা আমাদের লাগবে, এরকম জাস্ট আমরা আলাদা আলাদা করে করে দিব, আম, কি বলে, হাইলাইট করে রাখলাম যে এগুলো আমাদের লাগতেছে। এরপরে গিয়ে আমরা ফাইনালি আমরা কোয়েশ্চেনে অ্যান্সার করা শুরু করব। আই থিঙ্ক এরভাবে যদি তোমরা কেউ করো, তাহলে সবচেয়ে ভালো ওয়েতে তোমার অ্যাপ্রোচটা করতে পারবা, কোনো কিছু মিস যাইতেছে না, সবচেয়ে এফিশিয়েন্টলি করতে পারতেছো, তোমার টাইম কম লাগতেছে, তোমার হচ্ছে তাড়াতাড়ি করে বুঝতে পারতেছো, কোনো বারবার বারবার ব্যাক যাওয়া লাগতেছে না, যে একবার কোয়েশ্চেন পড়ে দেন আবার প্যাসেজে গিয়ে দেন আবার দেখতেছি, এরকম উল্টা পুল্টা না করে জাস্ট একবারে তুমি করতেছো, একবারে তোমার সুবিধা হয়ে যাচ্ছে। এরপরে
তোমাদের যে এমসিকিউ গুলোর মধ্যে একটা আছে যেটার মধ্যে তোমাদের বিভিন্ন ওয়ার্ডস এর মিনিং জানতে চায়, হয়তোবা যে এই ওয়ার্ডটা আমার কোন নিচের কোন ওয়ার্ডটা দিয়ে রিপ্লেস করতে পারি আমরা। সো রিপ্লেসের যে ব্যাপারটা, এই যে রিপ্লেস যখন করতে বলবে তখন আমরা দেখব এটা কিন্তু জাস্ট ওয়ার্ড মিনিংটা জানলেই হয় না, অনেক সময় আমরা ওয়ার্ড মিনিং জানি বাট ডিফারেন্ট মানে বিভিন্ন বিভিন্ন ওয়ার্ড গুলা কনটেক্সট অনুসারে অন্যভাবে ইউজ হতে পারে। সো এইগুলা জানার জন্য আমাদের দেখতে হবে যে এই যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটা ফার্স্টে তো আমরা দেখে রাখলাম, যে হচ্ছে এখানে কোয়েশ্চেন কিভাবে আসতে পারবে এটা রাখলাম। এরপর যখন এখানে গেলাম আমরা দেখলাম কোন জায়গায় ইউজ করছে, কিভাবে আমরা ইউজ করছে জিনিসটা, যেই মিনিং এ ইউজ করছে সেটা আমরা মাথায় রাখলাম। এরপর যখন আমরা অ্যান্সার করতে আসবো তখন উই অলরেডি নো যে হচ্ছে এখানে কোন অপশনটা আমাদের হচ্ছে। বুঝতে পারছি জিনিসটা? আচ্ছা, সো তাহলে আমাদের জন্য অ্যান্সার করাটা অনেক ইজি হয়ে যায় ওই সব স্পেসিফিক অ্যান্সার গুলা। এছাড়া মাঝে মধ্যে থাকে যে তোমাদের সরাসরি একবারে দিয়ে দিচ্ছে যে এখানে কে কি বলছে, এই কথাটা কে বলছিল, বা হচ্ছে কার কথা বলা হচ্ছে, এরকম যাই থাকুক আমাদের যেহেতু আগে থেকেই করা কোয়েশ্চেন গুলো পড়া, আমরা জাস্ট ইজিলি এখান থেকে অ্যান্সার করতে পারবো। জিনিসটা বুঝতে পারছি সবাই? বুঝে থাকলে একটু চ্যাটে জানায় দাও। আচ্ছা, তাইলে এরপর আমরা পরের অংশটা যেতে পারি যে হচ্ছে এলিমিনেশন মেথড। এটা হয়তো বা অনেকে জানো না, বা এই জিনিসটা অনেক এমসিকিউতে অনেক কাজে লাগে মাঝে মধ্যে। সো ধরলা কিছু সময় তুমি হচ্ছে একটা এমসিকিউ আসছে, তুমি এমসিকিউটা করতেছো বাট তুমি কোনোভাবে বুঝতে পারতেছো না অ্যান্সারটা কি হবে, এখন তোমার দিতে হইতেছে, রাইট? তো তুমি যখন দিবা, দ্য বেস্ট থিং যেটা তুমি করতে পারো সেটা হচ্ছে তুমি যেহেতু পারতেছো না কোনো মতেই, তো করবা কি, তোমার যে এই যে চারটা অপশন আছে এটার মধ্যে তুমি যেটা তুমি জানো, যেটা তুমি এই অপশনগুলো তো ওয়ার্ড মিনিং জানতে পারো, রাইট? যখন এই অপশনগুলো ওয়ার্ড মিনিং জানবা, অথবা তোমার যদি অন্য একটা কোয়েশ্চেনও থাকে যেইটা তোমার কাছে মনে হচ্ছে যে এইটা কোনোভাবেই হওয়া সম্ভব না, এইটা জাস্ট এমনিতেই দিছে, ওইটা তুমি আগেই ক্রস আউট করে ফেললা। ক্রস আউট করলে হয় কি, তুমি চারটা আগে দেখতেছিলে চারটা করে অপশন তোমার, এখন তুমি দেখতেছো নিজে যে তিনটা করে অপশন। সো মাথার মধ্যে ইটস ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড। এরপর তুমি আরেকটা দিবা, এরকম দুইটা করে কাটা দেওয়া যায় সম্ভব, যেখানে হচ্ছে দেখতেছো যেটা এই দুটো হওয়া সম্ভব না, এখন বাকি দুইটার মধ্যে তখন তোমার বুঝতে ইজি হবে, তোমার দেখতে ইজি হবে যে ঠিক আছে আমি কোনটা এই দুটার মধ্যে কোনটা হইতে পারে। সো এটার মধ্যে যে কোনো একটা দাগায় যে কোনো একটা দাগাতে পারবা যদি তোমার মনে পড়ে ঠিকঠাক মতো। আচ্ছা, এই সেকশনটা সবাই বুঝতে পারছি হচ্ছে সেকশনের মধ্যে কিভাবে কি আসতে পারে। আচ্ছা ঠিক আছে, সো এটা গেল আমাদের এমসিকিউ সেকশনটা। তো এমসিকিউ সেকশনের পরে আমাদের অফকোর্স থাকে হচ্ছে শর্ট কোয়েশ্চেনের, রাইট? তো শর্ট কোয়েশ্চেনের মধ্যে আমাদের কি করতে হয়, আমাদের আবারও আমরা সেম জিনিসটাই করব, ওই যে যেভাবে আমরা এমসিকিউটা করছি এমসিকিউর সাথে একবারে করতে পারো, যে এমসিকিউ কোয়েশ্চেন গুলো পড়লা এরপর তোমার শর্ট কোয়েশ্চেন গুলো একবারে পড়ে ফেললা। তাহলে কি হচ্ছে, তাহলে তুমি একবারে শর্ট কোয়েশ্চেনটা কি কি চাইছে আবারও তুমি বুঝে গেলা, যে হচ্ছে আমার এগুলো এগুলো একটু খেয়াল রাখতে হবে ভালোভাবে যে এই পার্টগুলোর কথা বলছে। দেন যখন আমরা প্যাসেজটা পড়তেছো তখন হচ্ছে আবার হাইলাইট করে রাখতে পারবে যে আচ্ছা, ঠিক আছে এই এটা আমার চাইছে, আমি জানি যে এটা আমার চাইছে, সো এই জাস্ট একটু হাইলাইট করে রাখলা যাতে তোমার খুঁজতে ইজিয়ার হয় পরের বার, এভাবে হাইলাইট করে রাখলা। এরপরে যখন তোমার অ্যাকচুয়ালি করতে হচ্ছে, কি বলে অ্যান্সারটা করতে হচ্ছে, তখন তুমি কি করবা, তুমি জাস্ট হচ্ছে আবার প্যাসেজটা দেখবা, দেখে সে ক্লিয়ার হয়ে এরপরে একবার তুমি অ্যান্সারটা দিয়ে ফেলবা। এইভাবে আগালে ইটস ভেরি ভেরি ইজি, অনেক সহজেই তুমি জিনিসটা করতে পারবে, কোনো সমস্যা হবে না তোমাদের। আচ্ছা, আচ্ছা, সো এরপরে এরপর কিভাবে আমরা যে শর্ট কোয়েশ্চেনটা যদি আমি ভালো মার্কস পাইতে চাই তাহলে অ্যাকচুয়ালি আমাদের করতে হবে কি, রাইট? তো যদি আমাদের করতে কি হবে সেটা জানতে চাই, তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে এক্স্যাক্টলি যদি কোনো কোনো কিছু জানতে চায় সরাসরি প্যাসেজে যেভাবে দেয়া আছে এইভাবে আমরা তুলে দিব না, তুলে দেওয়াতে আমাদের কোনো ভাবে লাভ হয় না। কিন্তু আমাদের কি করতে পারি, আমরা যে ওই যে লাইনটা আছে আমরা দরকার হয় একটু প্যারাফ্রেজ করে নিলাম, আমাদের মতো করে লিখলাম, তাহলে সেটা বেশি ভালো হয়। এরপর তোমার মানে যত সিম্পলি অ্যান্সার করতে পারবা অতই ভালো হবে, অনেক বড় করতে হবে না। তোমাদের অনেক সময় কোয়েশ্চেন থাকে যে হচ্ছে কত বড় করবে এক একটা এক একটা কোয়েশ্চেনের জন্য, অত বড় করতে হবে না, 2-3 লাইন করো। এখন ডিপেন্ড করে কয়েকটা কোয়েশ্চেনে তুমি বেশি বড় করতে পারবা না, তখন তোমার ছোট করে লিখলেও সেম নাম্বারই দিবে। আবার যদি কিছু থাকে যে অনেক বড় করে লিখতে হবে, তখন তুমি যদি অনেক বড় বলতে আমি বুঝাচ্ছি যে 4-5 লাইন বলবা, 4-5 লাইন বলতে পারো, তো তখন হচ্ছে
যেগুলো লাগবেই লেখা, তখন তো তুমি আর কিছু করতে পারবে না, তখন তোমার এমনিতে একটু বাড়ায় লিখতে হবে। এন্ড ওইটা করলেও কোনো সমস্যা হবে না, নাম্বার কোনো সমস্যা হবে না। বাট যেগুলো ছোট, যেগুলোতে লেখার অত কিছু নাই, সেটা তুমি যদি একবারে বড় করতে থাকো, যাতে শুধু শুধু বড় করা হবে আর সময় নষ্ট হবে, আর কিছুই না। আচ্ছা, তো এই সবগুলো বুঝতে পারছি আমরা পয়েন্টস গুলো। যে হচ্ছে ফার্স্টে আবার কোয়েশ্চেন পড়বো, এরপর আমরা কিওয়ার্ড গুলো দেখবো যে কোয়েশ্চেনের মধ্যে কি কি আমাদের খুঁজতে হবে, আবারও সেম ভাবে। এরপর আমরা প্যাসেজটা পড়লাম, এরপর আমরা লেখার সময় ফুল লাইনগুলো কপি করলাম না, আর আমরা কি করলাম, আর হচ্ছে আমরা দেখলাম যে কতটুক লিখবো এটা আমাদের আগে থেকেই বুঝে নিতে হবে। বুঝতে পারছি জিনিসটা? আচ্ছা, তাইলে এখন দেখি যে হচ্ছে আমাদের সামারি সেকশনটা। আগে ফ্লোচার্ট ফ্লোচার্ট থাকেই থাকে, বাট আমি একটু পরে আসতেছি ফ্লোচার্টের ব্যাপারটা। আমরা হচ্ছে আগে সামারিটা একটু দেখে নিই। আচ্ছা, তো সামারিটা লেখার আমাদের মেইন কি কি করতে পারি আমরা সামারির জন্য। তো সামারি তো থাকলো, একটা পুরো তোমাকে আনসিন প্যাসেজ দিয়ে দিল, সেখানে তুমি সামারি লিখতে হবে তোমার। সবচেয়ে বেসিক যেটা হচ্ছে তুমি মাথায় রাখতে পারো, যে তোমার যত বড় প্যাসেজ আছে তার 1/3 তুমি হচ্ছে লিখবা। অনেক বড় থাকলে, অনেক পুরা পৃষ্ঠা জুড়ে থাকলে তুমি জাস্ট ওটাকে 1/3 করে ফেলবা। 1/3 করে যেটুক হয় ওটুকের মধ্যে তুমি লেখার চেষ্টা করবা। আর কথা হচ্ছে এখানে তোমার অত এক্সপ্লেন করা, কিছু কিছু এক্সপ্লেন করতে হবে না। প্যাসেজে তোমার এক্সপ্লেন করা আছে, তুমি জাস্ট ওটাকে ছোট করে লিখবা। সামারি তো এটাই, যত ছোট করে লিখতে পারি আমরা জিনিসটাকে। আচ্ছা, তো এইভাবে আমরা করবো, জাস্ট হচ্ছে সবকিছু 1/3 রাখবো, আর ছোট করে ফেলবো। এরপরে অফকোর্স যেভাবে লেখা আছে তুমি যদি কপি পেস্ট করে দাও, তাহলে তোমার সামারির কোনো লাভ নাই। তুমি পুরো জিনিসটাকে বড় একটা জিনিসে ছোট একটা জিনিসে করতেছো, তো জিনিসটাকে কিভাবে তুমি নিজের ভাষায় এক্সপ্লেন করবা, নিজের ভাষায় লিখবা, ওটা তোমার জন্য হচ্ছে কাজে লাগবে। রাইট? সো তুমি এটাই করবা। তুমি নিজের নিজের ভাষাটায়, নিজের ভাষায় পুরো জিনিসটা লিখে ফেলবা, বাট ছোট করে লিখবা, অত বেশি বড় করার কোনো দরকার নাই। সো এরপরে তুমি একটা কাজ করতে পারো, যে হচ্ছে পড়ার সময় তুমি পুরা প্যাসেজটার জন্য পুরো হাইলাইট করতে পারো যে কি কি আইডিয়া আমার আছে। আচ্ছা, এখানে এই কথাটা বলছে, এই প্যাসেজের এই অংশটা এই কথাটা বলছে, এই অংশটা এই কথাটা বলছে। যখন তুমি মাথায় স্ট্রাকচারটা রেখে দিবা যে হচ্ছে এভাবে এভাবে আগাইছে পুরো আসল প্যাসেজটা, তখন তুমি সামারি করতে গেলে ইটস ইজিয়ার। তুমি এক লাইনে জিনিসটা লিখে দিলা, এই অংশটা একটু টাচ আপ করলা, এই অংশটা টাচ করলা, মানে অংশটা তুমি লিখে দিলা। এর মধ্যে এখন তোমার এই যে স্পেসিফিক ডেটস, এরপরে স্পেসিফিক যে সবকিছু এক্সাম্পল যেগুলো দেওয়া আছে অলরেডি প্যাসেজের মধ্যে, ওগুলো আনার কোনো প্রয়োজন নেই। মেইন যে আইডিয়াটা ওইটার উপর ফোকাস করলে আমাদের হয়ে যাচ্ছে এখানে। বুঝতে পারছি এটা? এগুলাই মেইনলি আমাদের করতে হবে এখানে পুরো জিনিসটার মধ্যে। কার কোনো কোয়েশ্চেন বা কিছু থাকলে এটা জাস্ট কমেন্টসে লিখে রাখো, আমি হচ্ছে এটা অ্যান্সার করতেছি। আচ্ছা, সো এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছি? সবাই বুঝতে পারছি? আচ্ছা, এখন আমরা পরের সেকশনে যাই। সেটার জন্য হচ্ছে আমাদের আমাদের যে ইনফরমেশন ট্রান্সফার যে টেবিলটা, তো মাঝে মধ্যে হয় হচ্ছে যে তোমাদের ফ্লো চার্টটা না থেকে মাঝে মধ্যে ইনফরমেশন ট্রান্সফারটা দিয়ে দেয়। এটা অতটা আসে না এখন আর, না আসলে ভালো। মানে আসলে ভালো আসলে, কারণ এটা খুবই সহজ একটা জিনিস। তোমাদের কি থাকতেছে, তোমাদের একটা প্যাসেজ দিয়ে দিচ্ছে, প্যাসেজটার মধ্যে থেকে তোমার একটা টেবিল দিয়ে দিচ্ছে। টেবিলের মধ্যে অনেকগুলো ব্ল্যাঙ্ক স্পেস থাকবে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, যেভাবে যেভাবে ব্ল্যাঙ্ক স্পেস থাকবে তোমার কাছে হচ্ছে ব্ল্যাঙ্ক স্পেস গুলো ফিল আপ করা। খুবই সহজ, তোমার পুরো প্যাসেজটার মধ্যে সবকিছু দেয়া আছে, তুমি জাস্ট দেখে খুঁজে বের করে এবার তুমি লিখে ফেলবে এখানে। তো এটার জন্য মেন কাজটা কি করতে হবে, মেন কাজটা তোমার আবারও ওই সেম জিনিস করবা। তুমি আর একটু কোশ্চেনটা আগে একটু পড়ে নিলা যে কি কি ব্ল্যাঙ্ক স্পেস আছে আমার। তোমার তো যেহেতু তুমি পড়ো নাই আগে, তোমার এরকম ধারণা নাই, বাট সমস্যা নেই, তুমি জাস্ট দেখলা যে হয়তো বা এখানে আমার একটা নাম চাইছে, এখানে একটা আমার ইয়ার চাইছে, এখানে আমার কারণটা চাইছে, এরকম কিছু থাকতে পারে। তখন তুমি কি করলা, আবার ওই প্যাসেজটা পড়লা, বাট প্যাসেজটা পড়ার সময় তুমি মাথায় রাখলে যে আমার কি কি জিনিস আমি এখানে আগে আইডেন্টিফাই করে ফেলছি যে সেগুলো আমার লাগবে। তো এখানে তুমি আবার সেম জিনিসটা করলা, সেম জিনিসটা করে পুরো জিনিসটা আহ, পড়তে থাকলা। পড়ার পরে আবার তুমি অ্যান্সার জাস্ট করে ফেলবা। এটা খুবই সহজ, কোনো সমস্যা হবে না এই জিনিসটার মধ্যে। বাট এরপর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে ফ্লো চার্টটা। রাইট? ফ্লো চার্ট নিয়ে অনেকের অনেক সমস্যা হয়। সো ফ্লো চার্টের জিনিসটা হচ্ছে যে তোমার একটা দিয়ে দিল, একটা তোমার চার্ট দিয়ে দিল, চার্ট না তো প্যাসেজ দিয়ে দিল, সেটার মধ্যে থেকে তোমার একটা এরকম একটা বক্সের মধ্যে অ্যান্সার তোমাকে দিয়ে দিচ্ছে, একটা দিচ্ছে, বাকিগুলা তোমাদের দিতে হবে নিজে নিজে। আচ্ছা, সো এটার মধ্যে তোমার কি করতে হয়, এইভাবে তোমার লিখে ফেলবা খাতার মধ্যে। লিখে এরপর তোমার জাস্ট 1 2 3 4 5 6
এভাবে তুমি রাখলা, রেখে এরপর আমার কাজ কি হবে, আমার অ্যাকচুয়ালি দেখতে হবে যে আমরা কিভাবে কি করতে পারি। সো এটা নিয়ে অনেকের সমস্যা থাকে, বাট জিনিসটা হচ্ছে তোমার বুঝাটাই হচ্ছে মেইন, তুমি বুঝতে পারতেছো কিনা। সো আগে তুমি যখন হচ্ছে প্যাসেজটা পড়তেছো এটা বুঝার জন্য, তুমি আগে তো এটা দেখলা, তো আবার ওই কোয়েশ্চেনটা আগে পড়াতে আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো জিনিস হচ্ছে কোয়েশ্চেনটা আগে পড়া, যাতে বুঝতে পারি যে আমি কি খুঁজতেছি প্যাসেজের মধ্যে। আগে প্যাসেজটা পড়ে ফেলে আমি জানি না যে কি খুঁজতেছি, এরপর আবার কোয়েশ্চেনটা পড়ো, দেন আবার কোয়েশ্চেনটা যাও, দেন গিয়ে আবার তুমি দেখা শুরু করো। তো মানে দুইবার পড়া লাগে, সমস্যা হচ্ছে এটা। তো এরপর যখন তুমি ফ্লোচার্টে লিখবা, এখানে যেই পার্সন স্পিচে আছে যেভাবে আছে জিনিসটা, যেটা কথা বলতেছে ওই সিমিলার জিনিসপাতি দিয়ে এগুলো ফিল আপ করতে হবে, রাইট? এগুলো ফিল আপ করতে হবে, ওইটাই তোমার কাছে এখন জাস্ট কাজ। সো তুমি আবার পুরাটা পড়বা, পুরা পুরা প্যাসেজটা তুমি ব্রেকডাউন করবা যে কি কি স্টেপস এর মধ্যে আছে, রাইট? আমার কি কি স্টেপস লাগবে এখানে, বা কি কি ওয়ার্ড দিয়ে ফিল আপ করতে পারবো, করলা। এরপর তুমি একটু কিভাবে লিখতে হবে, তোমার একটু অ্যাকশন ভার্ব ইউজ করতে হবে, যে ইউজ করছে, ইউজ আমরা বলতে পারি, বাট যে কোনো টাইপের অ্যাকশন ভার্ব, যে হচ্ছে র্যান, যখন সে অ্যাকশন ভার্ব ইউজ করবো তখন এটা সিমস করে কি বলে আরো কম্প্যাক্ট লাগে, অ্যান্সার গুলো আরো ভালো হয়। আর ফ্লো চার্টের জিনিসটা হচ্ছে এটা তুমি যত ছোট করে লিখতে পারবা, যেহেতু জায়গাটা অত বেশি নাই, আর তুমি জায়গা করে অত বড় করেও লাভ নাই, যত ছোট করে অ্যান্সার দিতে পারবা তত ভালো। কারণ তোমার অরিজিনাল যে অ্যান্সারটা দেওয়া দেওয়া আছে কোয়েশ্চেনের মধ্যে, দেখবে ওইটা অনেক খুবই ছোট করে দেওয়া আছে। যেহেতু এটাও ছোট করে দেওয়া, তোমার কাজও হবে ছোট ছোট করে করা। আচ্ছা, তো এরপরে তুমি জাস্ট হচ্ছে এই সেম জিনিসগুলো করতে থাকবা, এই পুরাটার জন্য তুমি লেখলা। লেখার পরে আবার জিনিস দেখবা যে ইনশোর ক্লিয়ার স্টার্ট অ্যান্ড ফিনিশ। সো তুমি যে ফার্স্টে যেটা জিনিসটা শুরু করছো, এরপরে জিনিসটা লাস্টে যাতে একটু ক্লিয়ার থাকে, কোনো ওই যে এক্সট্রা ওয়ার্ডস দিয়ে, এক্সট্রা লাইন দিয়ে, আননেসেসারি লাইন্স দিয়ে ওগুলো জাস্ট ফিল আপ করার কোনো দরকার নেই। শুধুমাত্র যত ছোট করে পারবা ততই ভালো, শর্টে, বাট মিনিংটা যাতে উল্টাপুল্টা না হয়, যে মিনিং যাতে ঠিক থাকে, অ্যান্সার যাতে ঠিক হয়, বা ছোট করে লেখা ট্রাই করবা। এটা হচ্ছে তোমার এই ফ্লো চার্টের মানে তোমার মেইন স্ট্র্যাটেজি। আর সিকোয়েন্সটা কেয়ারফুলি ফলো রাখা, যে কোনটা পরে কোনটা লিখতেছো, কি লিখতেছো, কোনো মিজাতে কোনো যাতে মিস না যায়, মিস কি যাচ্ছে না যাচ্ছে সবকিছু আমরা একটু মাথায় রাখলাম। এটা হচ্ছে মেইনলি। আচ্ছা, এটা নিয়ে এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? উম আচ্ছা, এখানে একজন একজন লিখছে যে হচ্ছে অফলাইনে আইএলটিএস করছে আমার। আমি আনফরচুনেটলি আইএলটিএস এর কোর্স নেই না, আমি হচ্ছে আইবিএ বিবিএ এর কোর্স নেই। সো আমি ওইখানে, আমি যদি অফলাইনে যে ওখানে ভর্তি হতে চাই তাহলে হচ্ছে পাবা। আইবিএ এর মেইনলি আমি আমি আইবিএ তে পড়ালেখা করতেছি। তো আইবিএ যেসব পড়ালেখা করতেছি আমি অ্যাডমিশন টেস্টের জন্যই আমি মেইনলি পড়াই। সো মেন্টরসই পড়াচ্ছি, ওখানে তোমরা জয়েন করতে পারবা চাইলে। আইএলটিএস এর জন্য তোমরা মানে মেইন যে আইএলটিএস এর জন্য তোমাদের যে ইনফরমেশন লাগে সেটা পেজে মেসেজ দিতে পারবা, বা হচ্ছে অফিসে কল করলেও তোমাদের সবকিছু ইনফরমেশন পেয়ে যাবা যে কোথায় কিভাবে ভর্তি হতে হয়। আচ্ছা, এ পর্যন্ত সবাই বুঝছি এই জিনিসটা? কার কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন থাকলে বলো। আচ্ছা, উম আচ্ছা, তো এরপরে আমরা আগাই, আরটু আগালাম। আমাদের মেইনলি পরে এই যে রাইটিং পার্টটা নিয়ে অনেক কথা বলার আছে, এরপরে ওভারঅল এইচএসসির জন্য কথা বলা আছে, যে হচ্ছে ইংলিশের জন্য তুমি কিভাবে পড়তে পারো, কিভাবে কি করতে পারো, এই সব কিছু আমরা দেখবো আস্তে আস্তে। আচ্ছা, এ পর্যন্ত কোনো কোয়েশ্চেন থাকলে আমাদের বলতে থাকবা, আমি হচ্ছে অ্যান্সার করতে থাকবো, সমস্যা নেই। আচ্ছা, সো এরপর আমরা আসি যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। বাকিগুলো নিয়ে সবার যে কোনো কোয়েশ্চেন থাকলে এইচএসসি নিয়ে, ইংলিশটা নিয়ে আমাদের কোনো কোয়েশ্চেন থাকলে সেটা আমাকে বলো, সেটা আমি অ্যান্সার করতেছি। আর হচ্ছে এখন আসি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে, উইথ এবং উইদাউট ক্লু যে দুইটাই আছে, ওইটা নিয়ে একটু আলাপ করতে থাকি। আচ্ছা, সো আমরা তো এখানে মেইনলি স্ট্র্যাটেজিটাই দেখতেছি যে কিভাবে আমরা অ্যাপ্রোচ করলে আমাদের জন্য সবচেয়ে ভালো হচ্ছে, যে কিভাবে আমি সবচেয়ে তাড়াতাড়ি করতে পারি কাজটা, অ্যান্সার যাতে ঠিক থাকে। আচ্ছা, সো এটা বোঝার জন্য, এটা মেনলি অ্যান্সার করার জন্য আমাদের কি লাগতেছে, যেগুলো আমাদের উইথ ক্লুজ আছে, এটা তো আমাদের মেনলি ভার্বস দেখতে হচ্ছে, রাইট? সো মোস্টলি যে ওয়ার্ডস গুলো থাকে আমরা দেখতেছি যে কোন ওয়ার্ডটা বসবে, কোন ওয়ার্ডটা বসবে না। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যে আমার তো অপশনস দেওয়া আছে, অপশন থেকে তুমি আস্তে আস্তে করবা। এটা জাস্ট সোজা কথা, যে হচ্ছে কেউ যদি একটা জিনিস মিস করো, মানে পারতেছো না, বাদ দিয়ে রাখো, বাট ওয়ার্ডটা লাস্টের দিকে ওয়ার্ড কিছু বাদ থাকবে, যে হচ্ছে এইটা আর এটার মধ্যে হয়তো বা বুঝতেছো না যে কোনটা কোন জায়গায় বসবে, তখন তোমার জাস্ট কি বলে অ্যান্সারটা ফিট করে তুমি দেখবা যে হচ্ছে কোনটা কাজে লাগতেছে, কোনটা অথবা কাজে লাগতেছে না, এটার উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা, তো এখন এটার মধ্যে মেইন কাজটাই হচ্ছে তোমার
ভার্বের পার্টস অফ স্পিচে তো বুঝা একটা, আরেকটা পার্ট হচ্ছে ভার্বটাকে বুঝা, যেটা কোন টেন্সে হচ্ছে, কোন ভার্ব প্লাস আইএনজি হচ্ছে নাকি ইনফিনিটিভ হচ্ছে, মানে কিভাবে হচ্ছে ভার্বটা, ভুল ভাল যে ভার্ব না বসে, হয়তো তুমি ওয়ার্ডের মিনিংটাও জানলা, জানো যে এইখানেই বসে, কিন্তু কিভাবে বসে এটা আমরা বুঝতে পারতেছি না, রাইট? তো তখন আমরা এই জিনিসটা করব। আচ্ছা, তো এরপরে আরেকটা ব্যাপার আছে টোন। তো টোনের ব্যাপারটা হচ্ছে, আমি যদি মাঝে মধ্যে ভার্বটাও আমার এটা এখানে একটা ভার্বই বসবে, একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, অথবা আমার এখানে একটা অ্যাডজেক্টিভই বসবে, হ্যাঁ অ্যাডজেক্টিভ বসলো অথবা একটা অ্যাডভার্ব বসলো, যেটাই বসবে, কিন্তু আমার এখানে যেই ওয়ার্ডটাই বসাবো এটা কি আমার টোনের সাথে ঠিক আছে কিনা। টোনটাও তো ম্যাটার করে, তুমি অ্যান্সারের টোনের উপরে তোমার পুরো জিনিসটা চেঞ্জ হয়ে যায়। যেভাবে তুমি যদি একটা বিগ লেখো একটা জিনিসকে, টোনে একরকম টোন, আবার তুমি যদি একটা হিউজ লেখো তাহলে অন্যরকম টোন। জিনিসটা অনেক মানে এক্সাজারেট করা একটা জিনিস, বড় করে বলা একটা জিনিস। তো এটার উপর ডিপেন্ড করছে, ওইগুলো যদি তুমি মাথায় রাখো তাহলে হচ্ছে এই যে এটার মধ্যে কোনো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, আরেকটা আসি, সেটা হচ্ছে উইদাউট ক্লুজে। উইদাউট ক্লুজে জিনিসটা, এটা মেইনলি তোমার দেখতে হবে পার্টস অফ স্পিচটা, যে আমার যে ব্ল্যাঙ্কটা আছে, ব্ল্যাঙ্কের পরে যদি একটা নাউন থাকে তাহলে সাধারণত কি বা বসবে, আমার অ্যাডজেক্টিভ বসতে হবে। এরকম হচ্ছে আমাদের দেখতে হবে যে আচ্ছা আমি এখানে কি বসবে, যদি অ্যাডজেক্টিভ বসে, আচ্ছা কি কি আমার অ্যাডজেক্টিভ মাথায় আছে, ওগুলো আমি একটু লিখলাম যে হচ্ছে এইসব অ্যাডজেক্টিভ আমার মাথায় আছে, এইসব অ্যাডজেক্টিভ আমি এখানে বসাতে পারি। তো ওয়ার্ডের মিনিং জানতে হবে এক কথা। আর তোমাদের যত এই যে তোমার উইদাউট ক্লুজ বলো উইথ ক্লুজ বলো, তোমরা তো তোমাদের কোনো একটা গাইড আছে, কোনো একটা কিছু আছে, ওইটা থেকে তোমরা দেখে দেখে সবগুলা তুমি করতে পারো, তুমি প্র্যাকটিস করতে পারবা, অনেক 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 কিছু আছে তোমাদের। এন্ড সেটার জন্য, সেটা থেকে তোমরা হচ্ছে অফকোর্স প্র্যাকটিস তো করবা, যখন তুমি প্র্যাকটিস করবা, করতে যাবা, তুমি এমনিতেই দেখবা যে তোমার অনেক অনেক ওয়ার্ডস নতুন নতুন হয়তো বা জানতেছো না, মানে আগে জানতা না, এখন তুমি যে পারতেছো, এখন মানে নতুন করে শিখা লাগতেছে। সো জাস্ট ওইটার থেকে তুমি গুগল করলা, গুগল শিখে নিলা, শিখে মাথায় রাখলা, মুখস্থ করলা, এসব করতে থাকলে তুমি এমনিতেই বুঝতে পারবে যে এইসব জায়গায় কোনটা কোনগুলা বসে। এন্ড একবারে এইচএসসির জন্য তো এটাই করবা, তুমি জাস্ট একটা জিনিস পড়লা, পড়ার পরে তুমি হচ্ছে এটা কি কি পারলা না, তুমি এটা মাথায় রেখে দিলে, তো দাগ দিয়ে রাখা তোমার টেস্ট পেপারের মধ্যে, এগুলো এগুলো আমি পাই নাই। পরের বার যখন আবার একবার পরীক্ষার একবারে আগে আগে, এখনই তোমার পরীক্ষায় পরীক্ষা চলে আসছে একবারই, কিন্তু একবার যাওয়ার আগে বা কিছু, তখন হচ্ছে তুমি জিনিসটাকে একবারে এখানেই করে দিতে পারবো, মানে একবার যেগুলো দাগানো গুলা, ওগুলো আলাদা করে দেখে যেতে পারবা, যাতে হচ্ছে ওই যে ওয়ার্ডস গুলো এখানে বসে, ওগুলো যাতে তোমাদের মাথা থেকে চলে না যায়। আর এই সেম জিনিসই বারবার নর্মালি আসে, যে সেম জিনিস বারবার নতুন একেবারে নতুন করে আসে না, তুমি হচ্ছে এখান থেকেও সেম এটা করতে পারবা। কি বলে মানে মোটামুটি অনেকগুলো প্র্যাকটিস করে গেলে মাথায় থেকে যায় যে হচ্ছে এইখানে এই ওয়ার্ডস গুলা বসছে, এখানে এই ওয়ার্ডস গুলা বসানো যাবে, এইসব একটা। আবার একটা তোমার কথা হচ্ছে যে ওই যে ফার্দার মোর বা এগুলা যখন বসাইতেছি আমরা, ফার্দার মোর টার্দার মোর, এরপর আবার তোমার ওই যে ফার্স্টলি সেকেন্ডলি, এগুলো যে নিয়ম কানুন গুলো, এগুলো একটু মাথায় রাখবো যে হচ্ছে কিভাবে আমরা দিতেছি, আমরা ঠিকঠাক মতো ইউজ করতেছি কিনা। ফার্স্ট দিলে সেকেন্ডলি দিচ্ছি, সেকেন্ডলি পর আবার ফাইনালি দিচ্ছি, মানে যদি আমি ফার্স্টে জাস্ট ফার্স্টলি দিই, পরে কোনো সেকেন্ডলি বা কোনো ফাইনালি না দিই, তাহলে তো কোনো লাভ নেই আমার ফার্স্টলি দিয়ে। তখন হচ্ছে জাস্ট জাস্ট অর বা অলসো বা সো, এসব আমরা ইউজ করতে পারবো, কোনো সমস্যা হবে না। আচ্ছা, কার কোনো কোয়েশ্চেন আছে? উম, আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা একটু পরেরটা আগাবো। কোনো স্পেসিফিক অন্য পোর্শনে যদি থাকে সেগুলোর অ্যান্সারস আমরা নিব, যেটার মধ্যে তুমি সবকিছু করতে পারবে, সবকিছু বলতে পারবে, কোনো সমস্যা হবে না। আচ্ছা, সো এখন আমরা আসি পরেরটায়। পরেরটা আমাদের কি আছে, রিয়ারেঞ্জ। আচ্ছা, রিয়ারেঞ্জটা অ্যাকচুয়ালি অনেক আমার কাছে মনে হয় ইটস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এটা যদি তোমার ভুল যায় তাহলে হচ্ছে তোমার এইচএসসি তে এ প্লাস ছুটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আমাদের সময় এটাই এটাই হইতো যে হচ্ছে কেউ যদি এটা ভুল করে আসে, তাইলে তার পুরো এইচএসসি এ প্লাস মানে এ প্লাস মিস যাওয়ার চান্স অনেক বেশি বেড়ে যায়। আর মোস্টলি এটাই হইতো যে এটা ভুল হইতো, দেন হচ্ছে তার এইচএসসি তে এ প্লাস আসতো না ইংলিশে, এরকম কিছুই হইতো মেইনলি। তো রিয়ারেঞ্জের জন্য আমাদের মেইনলি কি মাথায় রাখতে হবে, শুরু করলাম আমাদের একটা রিয়ারেঞ্জের পুরোটা দিয়ে দিল। যখন প্র্যাকটিস করবো বাসায় বসে যে তোমরা প্র্যাকটিস করবা,
এটা তোমরা একটু মাথায় রাখবা যে তোমরা কিভাবে প্র্যাকটিস করতেছো, যাতে তোমরা এক্সামে গিয়ে ওই সেম ভাবে প্র্যাকটিস গুলো করতে পারো, কোনো সমস্যা না হয়। আচ্ছা, তো এখন তুমি ফার্স্টে কাজটা কি হবে, ফার্স্টে তো প্রত্যেকটা সেন্টেন্সে মানে প্রত্যেকটা রিয়ারেঞ্জের মধ্যে যে প্যারাগ্রাফটা আমরা বানাচ্ছি, একটা পর একটা লাইন দিয়ে লাইনে যে প্যারাগ্রাফটা বানাচ্ছি, ওইটার মধ্যে তো অফকোর্স একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স থাকবে, যেটার মধ্যে পুরা জিনিসটা বোঝা যাচ্ছে শুরু হইতেছে কি দিয়ে। একটা জিনিস দিয়ে বুঝাচ্ছি যে পুরা জিনিসটা কি দিয়ে শুরু হচ্ছে। এটা হইতে পারে তোমার কতগুলো ইন্ডিকেটর থাকতে পারে, ইন্ডিকেটর থাকে নর্মালি, যেটার মধ্যে তোমার লেখা থাকে যে হচ্ছে ওয়ান্স, ওয়ান্স আপন এ টাইম, এরকম দিয়ে যদি শুরু হয়, বা হচ্ছে আমার শুরু হইলো যে তোমার উম কোনো কারোটার নাম দিয়ে শুরু হইলো, ধরলাম ডক্টর, ডক্টর সামথিং সামথিং সামথিং। সো এই যে শুরু হয়ে গেল, এখানে এগুলো হচ্ছে আমার ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, এগুলো আমার সবচেয়ে আমরা জানি যেগুলো আমার ফার্স্টেই বসবে, আর কোথাও বসবে না। সো ফার্স্টে বসলো আমার, এটা আমার যদি এটা যখন আমাদের হয়ে যাবে তখন আমরা বাকিগুলো মাথায় রাখলাম। আচ্ছা, তো এরপর আমরা কি করব, এরপর আমরা দেখবো যে হচ্ছে কোনটা মানে এই সেন্টেন্স গুলোর মধ্যে দেখবা যখন যেগুলো শুরু হইতেছে ইট দিয়ে, কোন একটা ইট আসতেছে, কোন একটা হি আসতেছে, কোন একটা দিস আসতেছে, এর মানে এটা তো কিছুর মানে কিছুকে মিন করতে হবে, কিছুকে বুঝাইতে হবে। কি এটা যদি হি দেই, হিটার তো কোনো একটা মিনিং আছে, কোন একটা আগে একটা হি আসছে, কোন একটা নাম ছিল যেটার কারণে আমরা এবারে বলতে পারতেছি। আচ্ছা, তো হিটা আছে, ইট থাকলেও সেম, যে হচ্ছে আগে একটা কিছু একটা বুঝাইছি, আগে একটা নাম লিখছি, লেখার পরে সেটাকে আমি বলতেছি, সেটার কথা মনে করা দেওয়ার জন্য আমি ইটটা এখানে আনছি। তো সিমিলারলি একই কাজ করতে হবে তোমার। তোমার জাস্ট দেখবা যদি এটা থাকে, এটার আগে অফকোর্স আমার একটা আরেকটা লাইন বলতে হবে, যেটার মধ্যে আমার এই জিনিসটাকে এক্সপ্লেন করছে, এই হি বা ইট বা দিস বা যে কোনো প্রোনাউনই থাকুক, প্রোনাউন তো আসতেছি বিকজ নাউন আগে একটা ইউজ করছি, তারপর একটা প্রোনাউন ইউজ করতেছি। তো সিমিলারলি এখানেও একই কাজই করতে হবে। তোমার একটা প্রোনাউন দেখলা, নাউন আছে কিনা এটা বসাইলা, এরপরে তুমি হচ্ছে দেখলা। সো ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিলাম আমার, এরপর যদি ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সের পরে যদি হি থাকে, ধরলাম আমার ডক্টর এখানে কিছু ছিল, ডক্টর এখানে যাই থাকুক, এরপরে আমার এখানে আমি ইন্ট্রোডাকশনে হি দিলাম, তখন আমি বুঝতে পারছি যে হিটা হচ্ছে এখানে। বাট আমার যদি ইট দিয়ে শুরু হয়, তাহলে আমি বুঝতেছি এখানে তো ইট আসতেছে না, এখানে তো র্যান্ডমলি ইট দিয়ে শুরু হবে না। তো শুরু হওয়ার তাহলে আমি কি দিয়ে শুরু হবে, আমার কাজ হবে তখন দেখা যে হচ্ছে কোন ইট কে বুঝাচ্ছে, কোন একটা প্রোনাউন যে ইট, এটা যে বুঝাচ্ছে কাউকে বা কিছুকে বুঝাচ্ছে, ওইটা আমার আগে আছে কিনা। তারপরে আমার অন্য লাইন হবে, দেন অন্য লাইন হবে, তারপরে আমরা গিয়ে যদি কোনো ইট বুঝাচ্ছে এরকম একটা জিনিস থাকে, তারপর আমরা এটা দিতে পারবো। এভাবে জাস্ট প্রোনাউন দিয়ে আমরা বুঝতে পারি যে কোনটা আগে হবে, কোনটা লাস্ট হবে, কোনটা পরে হবে। এরপর লাস্টে দেখবে একটা অলওয়েজই থাকবে, যেটার মধ্যে হয়তো বা সামটাইমস মোরাল থাকে, যে হচ্ছে অতএব অতএব এরকম, অথবা থাকে যে হচ্ছে তোমার লাস্টে যে উনি অথবা মারা গেছে, কারো যদি নর্মালি যদি কারোর নাম দিয়ে শুরু হয় বা কারোর জীবনী থাকে, শেষে গিয়ে বলে যে হচ্ছে তার লাস্ট কাজটা কি, বা তার লাস্ট ইটা কি, কি বলে আহ তার লাস্ট যেভাবে কি বলে এটাকে, মারা গেছেন কবে, এইসব জিনিসপাতি থাকে। সো ওগুলা আমরা কাজে লাগাতে পারবো। আচ্ছা, আচ্ছা, তো এখন এই রিয়াজ এগুলো মাথায় রাখলাম। এরপরে তোমার এই যে যদি আমাদের মার্কার্স থাকে কিছু, যে ফার্স্ট, দেন, আফটার দ্যাট, ফাইনালি, এগুলো আমরা তো বুঝতেছি যে হচ্ছে আমার কোথায় কি বসবে। কোনোটা যদি থাকে যে হচ্ছে ফাইনালি দিয়ে শেষ করতেছি, তাইলে মানে ফাইনালি একবার লাস্টের দিকে বসবে, সোজা কথা। ফার্স্ট দিলে আমরা একেবারে ফার্স্ট নাও হইতে পারে, ফার্স্ট দিয়ে ফার্স্ট সেন্টেন্স নাও হইতে পারে, জাস্ট যে কোনো একটা সময় কোনোটা যদি সিকোয়েন্স শুরু হইতেছে, ওই সিকোয়েন্সের সামনে দিলাম আমরা। এগুলো একটু জাস্ট মাথায় রাখতে হবে, করার সময় জাস্ট মাথায় রাখবো যে এগুলো যে আছে, এগুলো আমার মানে কোথায় কি বসতেছে। প্র্যাকটিস বাসায় প্র্যাকটিস করার সময় তোমার জাস্ট এগুলো দেখে নিবে একবার, যে হচ্ছে এগুলা মানে কোথায় কি বসতেছে, কিভাবে বসতেছে। অ্যান্ড ওগুলো যদি মাথায় রাখলে সিকোয়েন্সে তোমার মোটামুটি মাথায় থাকবে, ওটা কোনো সমস্যা হবে না এরকম ভাবে। আচ্ছা, তো এখন আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে আমি মাঝে মধ্যে করতাম, যে হচ্ছে আমি পুরো রিয়ারেন্সটা করার আগে আমি আগে পাশে এই যে আমার যে প্রত্যেকটা সেন্টেন্স আছে, আমি পাশে একবারে ছোট ছোট করে লিখে রাখলাম, এটা হয়তো এক নাম্বার, এটা দুই নাম্বার, এটা তিন নাম্বার, এটা চার নাম্বার, এটা হয়তো একবার তো এরকম হবে না। আচ্ছা, কি হইতে পারে, আমাদের হইতে পারে যে ধরলাম এটা তিন, এটা দুই, এটা চার, এটা এক, এটা হচ্ছে পাঁচ, এভাবে ধরলাম আমার আছে পুরো সিকোয়েন্সটা। তো আমি সিকোয়েন্সটা একবার আমি নিজে মাথার মধ্যে বানাবো, যে আচ্ছা, ঠিক আছে, এটার পর এটার পর এটার পর এটার পর যদি বলি, ডাজ ইট মেক সেন্স, আমি কি বুঝতে পারতেছি নাকি যে হচ্ছে কি বলার চেষ্টা আছে, বা আমি যেটা বলতেছি সেটা কি বোঝা যাচ্ছে নাকি।
মানে আমি নিজেই কোনো খটকা লাগতেছে নাকি আমার মনে, যেটা হয়তো বা হয় নাই বা কিছু। তো তখন হচ্ছে যে আমি বুঝতে পারি, তাইলে তো হইলো যে আমি এটা যদি আমার কাছে কোনো ভুল না মনে হয়, তাহলে হওয়ার চান্সেস বেশি আছে এই প্রথম ভুল যদি না হয়ে থাকে। আর এরপর যদি আমি পরের ধরলাম আমি একটু খটকা লাগছে, হয়তো বা একটু এদিক ওদিক হইতে পারে, দেন আবার তুমি এদিক ওদিক করার পরে ধরলাম আমার এখানে 4 আর 1 আমি একটু এদিক ওদিক করে দিই। তো এখানে 1 দিয়ে দিলাম, এখানে 4 দিয়ে দিলাম। এভাবে দেওয়ার পরে এরপর আমার হচ্ছে মাথার মধ্যে আসতেছে যে ঠিক আছে এবার মনে হয় হয়েছে, রাইট? তো এবারে তোমার যদি হয়ে যায় তাহলে এটাই হয়ে গেল, যে তুমি এটাই অ্যান্সার দিয়ে দিলা। এভাবে করলে অ্যাটলিস্ট মানে খাতায় লেখার আগে তুমি যদি তুমি যদি যে মানে লেখার পরে তুমি যদি এগুলো মেইন প্যাসেজটা লেখার আগে তুমি যদি মাথায় রেখে দাও, তাহলে হচ্ছে ইজিয়ার, ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম। আর বারবার লেখা লাগতেছে, আমি কথা হচ্ছে সময় বাঁচতেছে, এক্সামটা তো যেহেতু সময়ের একটা ব্যাপার আছে, সে যাতে সময় আমাদের বাঁচে, ওইটাই হচ্ছে আমাদের প্ল্যান থাকতেছে। তো আমাদের মেইন স্ট্র্যাটেজি গুলো এগুলোই হচ্ছে যে কিভাবে আমাদের সময় বাঁচাতে পারি, কিভাবে যেটুকু সময় আছে আমাদের এক্সামে ওইটা যদি আমরা প্রপারলি কাজে লাগাতে পারি, এটা হচ্ছে আমাদের মেইন কাজটা হবে। আচ্ছা, সো এখন এরপর আমরা দেখি যে রিয়ানের যে একটা যদি অপশন আমরা দেখি যে সিমিলারলি এভাবে আমরা দেখবো যে আমরা কাজে লাগতেছে কিনা। তোমরা নিজেরা এটা একটু সলভ করতে পারো যে সেটা কিভাবে এটা করবা বাসার মধ্যে, জাস্ট প্র্যাকটিসের জন্য, যে হচ্ছে কোনটা পরে কোনটা আগে একটু মাথায় রেখে দিলা, এটা পরে কিভাবে কি হইতে পারে। করো একটু সবে এটা মাথার মধ্যে করে ফেলো যে কিভাবে কি হইতে পারে জিনিসটা। শুনে গেলাম, তুমি একটু দেখে নাও। আচ্ছা, তো এটা যদি আমরা অ্যাকচুয়ালি সলভ করার ট্রাই করি, যে হচ্ছে কিভাবে আমরা করতেছি, তো আমরা দেখলাম যে এখানের মধ্যে ওই যে আবার আমার একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স থাকতে হবে। ইন্ট্রোডাকশনারি সেন্টেন্স কি হতে পারে, আর লাস্টের দিকে আমরা মনে রাখবো যে লাস্টের দিকে আমাদের মোরালস গুলো নর্মালি থাকে যে কি করা উচিত কি না করা উচিত। আচ্ছা, তাহলে গেল। তাহলে আহ এখানে কি হতে পারে, এটা যদি আমি চিন্তা করি, এটাকে আমার ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স হইতে পারে কিনা। ইট আছে, তো এটা তো আমার ফার্স্ট সেন্টেন্স হবে না, তো এটা আমাদের গেল। ইট আছে, এটা আমাদের ফার্স্ট সেন্টেন্স হইতেছে না। আচ্ছা, এটা দিয়ে মুছি। এরপরে এ লাইব্রেরি ইজ এ পার্ট এন্ড পার্সেল অফ এন এডুকেশনাল ইনস্টিটিউট। আচ্ছা, গেল, এটা আমাদের হইতে পারে। আবার ইট আছে, আওয়ার স্কুল আছে হ্যাজ এ বিগ লাইব্রেরি। এখন লাইব্রেরি কথা বলতেছে, তাহলে তো আগে লাইব্রেরির কথা বলতে হবে যে লাইব্রেরি কি। এভরি স্টুডেন্ট শুড ডেভেলপ দ্য হ্যাবিট অফ ইউজিং দ্য লাইব্রেরি। এরপরে যদি হচ্ছে এটা দিই, তার থেকে আমি যদি এটা মোরাল হিসেবে পরে রাখি, তাহলে আমাদের বেশি সুবিধা হয়। এরপরে বলি এ স্টুডেন্ট ক্যান বড়ো বুকস ফ্রম দ্য লাইব্রেরি। লাইব্রেরি কাজ বোঝাচ্ছে, আমি যদি লাইব্রেরিটা কি বা লাইব্রেরি আমাদের কাজে লাগে কিনা যদি আমি না বলে আগে কিভাবে কাজে লাগে সেটা বলতে থাকি, তাহলে তো আমাদের হচ্ছে না। তো আমাদের ফার্স্ট কাজ হবে যে এটা আমাদের লেখা, রাইট? তো আমি মাথার মধ্যে রাখতেছি যে হচ্ছে আমার ঠিক আছে, আমার ফার্স্টে বি গেল, আমি বি রাখলাম, বি, আচ্ছা এখানে লিখি, তাহলে আমরা বি রাখলাম। বি এর পরে আমরা কি করতে পারি, বি এর পরে আমরা ই করতে পারি যে ডি রাখতে পারি, যে আওয়ার স্কুল হ্যাজ এ বিগ লাইব্রেরি। তো আমি যদি এ স্টুডেন্ট ক্যান বড় বুকস ফ্রম দ্য লাইব্রেরি থেকে আগে যদি আমি এটা দিই, তাহলে আমার কাছে মনে হচ্ছে এটা বেটার হয়, তাহলে এটা রাখলাম, আওয়ার স্কুল হ্যাজ এ বিগ লাইব্রেরি। এরপরে ইট যেহেতু আছে, রাইট, ইট গুলোতে এখন আমরা ইউজ করতে পারবো, কারণ হচ্ছে এইগুলাতে আমরা এখন মানে লাইব্রেরিটাকে বুঝাচ্ছি, ইট বলতে লাইব্রেরি বুঝাচ্ছে, এটা আমরা বুঝতে পারতেছি। তাহলে আমরা লিখলাম যে হচ্ছে বি এর পরে আমরা ডি দিলাম, ডি এর পরে আমরা এ দিলাম। আচ্ছা, এরপরে আমরা লিখলাম যে ইট কন্টেইনস মেনি ভ্যালুয়েবল বুকস অ্যান্ড ম্যাগাজিনস। সো ইট কন্টেইনস কোনটা, আমাদের স্কুলে যে লাইব্রেরিটা আছে সেটা কথা বলতেছি। তো ফার্স্টে লিখলাম যে লাইব্রেরি ইজ এ পার্ট এন্ড পার্সেল অফ এডুকেশনাল ইনস্টিটিউশন। এরপর লিখলাম যে আওয়ার স্কুল হ্যাজ এ বিগ লাইব্রেরি, ইট কন্টেইনস মেনি ভ্যালুয়েবল বুকস অ্যান্ড ম্যাগাজিনস রাখলাম। এরপরে আমরা দিলাম যে হচ্ছে এই যে পরে আমরা দিতে পারি স্টুডেন্ট ক্যান বড়ো বুকস ফ্রম দ্য লাইব্রেরি রাখলাম। এরপরে যে ইট হেল্পস আ স্টুডেন্ট টু ব্রডেন হিজ নলেজ। আচ্ছা, ইটটা যে ইটটা কি, রাইট? তো আমাদের যে ইটটা যে ইট হেল্পস লাইব্রেরি আমরা বুঝলাম যেটা লাইব্রেরিকে বোঝাচ্ছে, বাট আমি যদি এটার পরে দিই, এই সেন্টেন্সটা পরে দিই আ স্টুডেন্ট ক্যান বরো হিজ বুকস ফ্রম দ্য লাইব্রেরি, তাইলে ইট হেল্পস আ স্টুডেন্ট টু ব্রডেন হিজ নলেজ। এখানে বোঝাচ্ছে যে এই যে বড় করাটা,
এই যে বড় করি আমরা নর্মালি, রাইট? এই যে বড় যদি করে কেউ, তাহলে সেটাকে তার নলেজটাকে ব্রডেন করতেছে। তো আমরা এইভাবে জাস্ট নর্মালি করে ফেলবো। তো আমাদের বি এর পরে ডি, ডি এর পরে আমরা এ দিলাম, এরপরে আমরা এফটা ইউজ করলাম, এফ এর পরে গিয়ে আমরা সিটা দিলাম। তা আমাদের বাকি থাকে কি? আবার লাস্টে দেখো তুমি, এটা মোরাল টাইপের হয়েছে, সেটা আমি ফার্স্টে বললাম। সো এভরি স্টুডেন্ট শুড ডেভেলপ দ্য হ্যাবিট অফ ইউজিং আ লাইব্রেরি। আচ্ছা, সরি, ই, এটা বুঝতে পারছি। সো কেন প্রত্যেকটা করতেছি, এই যে আমরা যে স্ট্র্যাটেজি এতক্ষণ ধরে করতেছিলাম, এইটা আমরা ইউজ করতে পারবো যে এটা আমরা কিভাবে এই জিনিসগুলা মানে কিভাবে কাজে লাগালাম। সো আমি বলতেছি যে তুমি এই রিয়ারেঞ্জটা করতেছো, আগে এতক্ষণ ধরে যেগুলো ডিসকাস করছি ওগুলো সবকিছু তোমরা এইভাবে কাজে লাগাতে পারবে, কোনো সমস্যা হবে না। আচ্ছা, তো আমরা জাস্ট দেখে নিই, অ্যান্সারগুলো এখানে দেওয়া আছে, এরপর কোনটা থেকে কোনটা কি হবে, আর পরের জিনিসটা আবার তুমি পড়লেও সেম জিনিসটা বুঝতে পারবা। আর লাইব্রেরি ইজ এ পার্ট অফ দ্য পার্সেল অফ দ্য এডুকেশন ইনস্টিটিউশন। Our school has a big library. It contains many valuable books and magazines. A student can borrow books from the library. It helps a student to broaden his knowledge. Every student should develop the habit of using the library. এটা বুঝতে পারছি সবাই? কোনো কোয়েশ্চেন বা কিছু থাকলে আমাকে বলো। আচ্ছা আচ্ছা, এরপরে তাহলে দেখি, এরপর দেখো এই যে আমরা আমাদের গ্রাফ ডিসক্রিপশনটা আসে, আমাদের সব কি বলে গ্রামার পার্ট বা রাইটিং বাদে যে সব পার্টস গুলো আছে সবকিছু আমরা কভার করে ফেলছি, রাইট? সো আমাদের এখন বাকি আছে যে রাইটিং পার্ট গুলো দেখা। এন্ড রাইটিং পার্ট গুলো যে আমি তোমাকে ফার্স্টে বলছি তোমাদের, যে হচ্ছে রাইটিং পার্ট গুলা আমরা একটু ভালোভাবে ডিসক্রাইব করবো, জিনিসগুলো দেখাবো যে কোনটা আমাদের সুবিধা হচ্ছে, কেন সুবিধা হয়, মানে কিভাবে লিখলে আমাদের সুবিধা হয়, কিভাবে চিন্তা করবো, এইসব নিয়ে। তো গ্রাফ ডিসক্রিপশনটা লেখার সময় কিছু কিছু জিনিস মাথায় রাখা খুবই ইম্পর্টেন্ট। সো কিভাবে শুরু করবো, কি স্ট্রাকচারে আমরা জিনিসটা দিব, কি স্ট্রাকচারে আমরা গ্রাফ ডিসক্রিপশন শুরু করবো। তোমাদের একটা গ্রাফ আছে, গ্রাফটা তুমি ডিসক্রাইব করতে বলছো, তুমি শুরু করলা, শুরু করার পরে ফার্স্ট একটা ইন্ট্রোডাকশন দিবা। আচ্ছা, ইন্ট্রোডাকশনে কি হইতে হবে? ধরলাম একটা গ্রাফ আছে অ্যাবাউট বাংলাদেশের পপুলেশন বাড়তেছে, ধরলাম র্যান্ডম নাম্বার এটা ধরে নিলাম। তো তাহলে আমি লিখবো যে ইন্ট্রোডাকশন হচ্ছে দিস গ্রাফ ইজ অ্যাবাউট দ্য বাংলাদেশের পপুলেশন গ্রোথ। লিখলাম যে বাংলাদেশের পপুলেশন গ্রোথ নিয়ে হচ্ছে এটা আছে। আচ্ছা, তারপর আমরা কি লিখতে পারি? এবার একটা ওভারভিউ দিলাম একটা জেনারেল ট্রেন্ড বোঝানোর জন্য, যে জেনারেলি ধরলাম আমাদের গ্রাফটা এরকম আছে, এভাবে আছে না জিনিসটা। তো আমাদের গ্রাফ যদি এরকম আস্তে আস্তে বড় হইতে থাকে, বাড়তে থাকে, তাহলে আমরা বলতে পারি যে উই ক্যান সি যে ওভার টাইম এটা বৃদ্ধি পাচ্ছে, ওভার টাইম ইট ইজ গ্রোয়িং। এটা আমাদের মেইন ফার্স্ট যে আমরা এটা করলাম, মানে আমাদের ফার্স্ট যে আইডিয়াটা ওইটা আমরা লিখলাম যে নর্মালি এটা জেনারেলি কি হচ্ছে, এটা কোন দিকে যাচ্ছে, বাড়তেছে কমতেছে, যদি কমে তাহলে কমলো, এভাবে আমরা ডিসক্রাইব করলাম। এরপরে হচ্ছে আমরা অ্যাকচুয়াল মেইন বডিতে যাবো, যেটার মধ্যে আমরা ছোট ছোট করে ডিসক্রাইব করবো যে জিনিসটা কি। এরপরে আমাদের তুলনা করে করে বলতে হবে যে হচ্ছে ঠিক আছে, এরপরে মেইন বডিতে দিলাম স্পেসিফিক, আর লাস্টে আমরা একটা কনক্লুশন দিব যে হচ্ছে তো পুরো বলতে পারি যে এরকম একটা জেনারেল ট্রেন্ডে আসছে, বা জেনারেল জিনিসটা আমার কনক্লুশন আমরা দিয়ে দিলাম। আচ্ছা, তো এরপর আমরা দিলাম যে কিছু কিছু কিভাবে লিখবো আমরা বললাম, আমি একটু বলে আসি এখানে, এরপর আমি আবার আসতেছি এখানে। আচ্ছা, তো স্পেসিফিক ডেটা অ্যানালিসিস তো আমরা পড়ছি, রাইট? আমরা গ্রাফটা পড়ছি, গ্রাফ ডেসক্রিপশন গুলো লিখছি আগে। সো গ্রাফ ডেসক্রিপশনের জন্য যে স্পেসিফিক ভাবে লিখি কম্পেয়ার করে করে, কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। আমি যদি কম্পেয়ার করে বলি যে এটার সাথে মানে এই বছর এটা হয়েছিল, এই বছর এটা হয়েছে, এই বছরের তুলনায় এই বছর এত একটু বাড়ছে, এত পয়েন্ট বাড়ছে, এবার যদি আমি স্পেসিফিকলি ডেটাগুলোকে আমি লিখি, তাহলে জিনিসটা অনেক ভালো দেখায় আর ভালো নাম্বার আসবে এগুলো করতে পারলে। তুমি মোটামুটি ভাবে অত বেশি অনেক বড় করতে হয়, কিছু করতে হয় এরকম না, তুমি যদি প্রপারলি লিখতে পারো, ঠিকঠাক মতো লিখতে পারো, তাহলে এমনি তুমি হয়ে যাবে, নাম্বার পেয়ে যাবে। এরপরে কিছু ইম্পর্টেন্ট ব্যাপার আছে যে কি কি আমাদের মাথায় রাখতে হবে, যে গ্রাফ ডিসক্রিপশন যখন লিখতেছি তখন আমাদের কি কি মাথায় রাখতে হবে। তো আমাদের মাথায় রাখতে হবে যে বুলেট পয়েন্টে কোনোভাবে লিখতে যাবে না, জাস্ট হচ্ছে আমাদের কি লিখতে হবে, একটা প্যারাগ্রাফের মতো লিখতে হবে, এক প্যারা সবকিছু লিখতে হবে আমাদের। আবার পয়েন্ট বাই পয়েন্ট তুমি বলছো যে এখানে এত ছিল, এই বছরে এত ছিল, এই বছরে এত ছিল, এটা দেখে তো আমার কোনো লাভ নেই। এই বছর এত ছিল, এই বছর আমি নিজেই দেখতে পারতেছি, বলতে হবে যে এই বছরের মধ্যে এতখানি ডিফারেন্স হয়েছে, এত বাড়ছে বা এতটুক বাড়ছে বা এতটুক কমছে। আমরা বলতে পারি যে হচ্ছে আহ প্রায় ডাবল হয়ে গেছে বা ট্রিপল হয়ে গেছে। এইসব ওয়ার্ড যখন ইউজ করবো তখন আমি অ্যাকচুয়ালি ডিসক্রাইব করতেছি, যে ডিসক্রিপশনে যে ব্যাপারটা আছে এটা অ্যাকচুয়ালি হচ্ছে যখন আমি আরো ইন ডিটেলে যাব। আমি যদি জাস্ট নর্মালি লিখে দিই যে হচ্ছে এই বছর এত ছিল, এই বছর এত ছিল, এটুকুই, তাহলে আমাদের কোনো মানে লাভ হলো না, ওইভাবে দিলে হচ্ছে না।
এরপরে দেখলাম পার্সোনাল অপিনিয়ন যে হচ্ছে অনেক বেড়ে গেছে, তো এটা খারাপ হয়েছে, এটা ভালো হয়েছে। গ্রাফ ডেসক্রিপশন এটার জন্য না। গ্রাফ ডেসক্রিপশন তোমার ভালো হয়েছে না খারাপ হয়েছে এটা জানার জন্য না। গ্রাফ ডেসক্রিপশন তার মতো থাকবে, তুমি জাস্ট ডিসক্রাইব করে দিবা যে সে কতটুক বাড়ছে, কিভাবে বাড়ছে, মানে একটু জাস্ট লিখে দিলা তোমার যেটা তুমি যেটা বুঝতে পারতেছো একটা ই থেকে যেটুকু বুঝতে পারতেছো ওটুকু। আচ্ছা, এরপরে তোমাদের একটু ভোকাবুলারিটা একটু ফোকাস করতে হবে যে কি কি লিখতেছো। এই যে গ্রাফ ডিসক্রিপশন করার সময় তুমি কি কি কিভাবে ইউজ করতেছো ওয়ার্ডগুলো, তুমি যখন ইউজ করবা এইসব ওয়ার্ডস, এই যে ডেপিক্টস, ইলাস্ট্রেটস, রিভিলস, শোজ, ফ্লাকচুয়েটস, রিমেইনস কনস্ট্যান্ট, ইনক্রিজেস গ্র্যাজুয়ালি, এগুলো যখন ইউজ করবা এটা তোমার পুরা জিনিসটা, পুরা গ্রাফের তোমার ডিসক্রিপশনটার মান অনেকখানি বাড়ায় দিবে। তুমি যদি একটু কঠিন কঠিন লাগতে পারো ওয়ার্ড গুলা, বাট তুমি যদি ইউজ করতে পারো ঠিকঠাক মতো ইউজ করতে পারো যে আমার এই জিনিসটা এটা বুঝাচ্ছে, এটা এই যে আমাদের বাড়ছে, আমার এত থেকে এত, এত থেকে এত যে বাড়ছে, এটা থেকে রিভিল হয় যে বাংলাদেশের পপুলেশন প্রায় প্রতি বছরই প্রায় এতখানি করে বাড়তেছে, বা এত গুণ করে বাড়তেছে। এভাবে আমরা চিন্তা করতে পারি। এরপর আমি যদি ইউজ করি ফ্লাকচুয়েট, তো মাঝে মধ্যে ধরো তোমার গ্রাফটা দেখলা যে এরকম এরকম করতেছে, মানে একটু বাড়তেছে একটু কমতেছে, একটু বাড়তেছে একটু কমতেছে, ওরকম কোনো এক্সাক্ট কোনো ট্রেন্ড নাই। তখন তুমি এটাই লিখবা যে ইট ফ্লাকচুয়েটস বিটুইন এত থেকে এত, মানে জিনিসটা অনেক ফ্লাকচুয়েট করে, অথবা অনেক ভলাটাইল বলতে পারো যে হচ্ছে অনেক ভলাটিলিটি আছে এটার মধ্যে। এগুলো একদম তুমি বুঝতে পারবে যে হচ্ছে এগুলো যখন ইউজ করবে এইসব ওয়ার্ডস গুলা, পুরো জিনিসটা অনেক ভালো হয়ে যাবে। আচ্ছা, এ পর্যন্ত সবাই বুঝতে পারছি জিনিসটা কিভাবে কি হেল্প করতেছে আমাদের। এরপরে একটা ব্যাপার আছে, গ্রাফ গ্রাফ ডেসক্রিপশনের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে টু দা পয়েন্ট লিখলেই ভালো, তোমার অত বেশি বড় করতে হবে না, অত এক্সট্রা ইনফরমেশন দেওয়ার কোনো দরকার নেই। তোমার যেগুলো ইনফরমেশন আছে ওগুলো তুমি কম্পেয়ার করে করে লিখলা যে এটা থেকে এত বাড়ছে, এরপর লেখলা বুলেট পয়েন্ট না দিয়ে তুমি জাস্ট সরাসরি একটা লিখলা। এগুলো তুমি মাথায় রাখলে, এইসব ওয়ার্ডস গুলো ইউজ করলে তাহলে বেটার একটা আন্ডারস্ট্যান্ড দিতে পারবা, গ্রাফ রাইটিংটা ভালোভাবে দিতে পারবা। এটুকু বুঝতে পারছি সবাই? সবাই একটু কমেন্টসে বলো যে হচ্ছে তুমি বুঝতে পারো, আর যদি কোনো কোয়েশ্চেন্স থাকে এটাও আমাকে বলো যে হচ্ছে এই জিনিসটা বুঝতে পাই নাই, বা এটা ছাড়া যদি এখানে আমরা কি করতে পারি, বা এভাবে করলে ভালো হয় কিনা, এরকম কোনো কোনো কোয়েশ্চেন থাকলে সেটা আমাদের বলো, কোনো সমস্যা নেই। আচ্ছা, সবাই বুঝতে পারছি এই পর্যন্ত? আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা গ্রাফ ডিসক্রিপশন গেল আমাদের, এখন আমাদের আসে হচ্ছে স্টোরি রাইটিং ব্যাপারটা। আচ্ছা, স্টোরি রাইটিং হচ্ছে একটা জিনিস অনেকবার দেখা যায় যে হচ্ছে আমরা অনেকগুলো স্টোরি রাইটিং ইম্পর্টেন্ট স্টোরিগুলো আমরা পড়ে গেছি, আমাদের যত টাইপের এই স্টোরিজগুলো আছে আমাদের এইচএসসি আমরা আগের বছরগুলো দেখলাম, দেখার পরে যেগুলো যেগুলো আসে ওগুলো ওগুলো আমরা পড়ে ফেললাম। তারপর অনেক সময় দেখবা যে তুমি অনেক সময় মানুষের কমন পড়ে না, মানুষ বলবে যে হচ্ছে এই জিনিসটা কমন আসে নাই, এটা হয়তো বা আমি নতুন করে আসছে, এবার এবার নতুন করে দিছে। বা জিনিসটা হচ্ছে তোমার স্টোরি রাইটিং যে ব্যাপারটা, স্টোরি রাইটিং থাকে দুই ভাবে, মেইনলি তোমার দুই ভাবে থাকতেছে। তো একটা হচ্ছে নর্মাল একবারে যে ট্রেডিশনালি যেটা থাকে যে হচ্ছে একবারে যেগুলো আমরা পড়ে আসছি, যেগুলো সবসময় থাকতেছে, সবসময় দিয়ে আসছে, ওগুলো তোমাকে আবার লিখতে দিচ্ছে, তুমি ওগুলো লিখতে পারলা, যেটা মেইন স্টোরিটা, ওই যে বিভিন্ন ধরনের মোরাল থাকে একটা স্টোরি সহ যেগুলো থাকে, ওগুলো তো তোমার তো নর্মালি আসেই। পাশাপাশি এই ক্রিয়েটিভ কতগুলো স্টোরি রাইটিং আসে, তো এটার মধ্যে কি, এটার মধ্যে তোমাকে জাস্ট দিছে লিখতে, তুমি জাস্ট লিখবা। এখন তোমাকে কি স্টোরি বানাইতে হবে তুমি নিজের মানে মনের মাধুরী মিশায় বলতে পারো, সেটা সমস্যা নেই। বাট যত তুমি সুন্দরভাবে লিখতে পারবে স্টোরিটা, তত ভালো মার্কস পাচ্ছ। তোমার জাস্ট তখন দেখতে হবে যে তুমি কিছু বানাতে পারতেছো কিনা, তোমার জাস্ট দেখতেছো তুমি যে ক্রিয়েটিভিটি, তোমার যে সৃজনশীলতা আছে কিনা আসলে কিছু লেখার মতো। আর ওই যে ফ্রি হ্যান্ড রাইটিং এ বেসিক্যালি চেক করতেছে এখানে। তো এখানে যে তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে, কিভাবে এই যে আমার ক্রিয়েটিভ একটা স্টোরি লিখতেছি, কিভাবে থাকতে হবে, কিভাবে লিখলে আমাদের জন্য ভালো হচ্ছে। তা আমাদের একটা কাজ করতে পারি যে সবার আগে একটা বিগিনিং থাকলে, একটা স্টোরি তো বিগিনিং মোটামুটি তোমাকে দিয়ে দিবে যে এভাবে আমার শুরু হয়েছিল। এবার তুমি তোমার যেদিকে নিয়ে যেতে চাও, ওই স্টোরিটাকে যেদিকে নিয়ে যেতে, ওই ক্যারেক্টারটা যেটা শুরু হচ্ছে ওটা যেদিকে নিয়ে যেতে চাও ওইদিকে জাস্ট নিয়ে যাবা, নিজের মতো করে একটা একটা মিডল পর্যন্ত নিবা যাচ্ছে, ও এটা করতেছিল, দেন এরপর এটা করছে, এরকম টাইপের। বাট এরপরে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ক্লাইম্যাক্স। তো তুমি একটা যে স্টোরি লিখতেছো, স্টোরিটা কারণ থাকতে হবে, কিছু একটা ঘটছে স্টোরিদের মধ্যে, স্টোরিটার মধ্যে। তো ও জাস্ট একটা ধরলাম একটা ছেলের স্কুলে যাওয়া নিয়ে বলতেছি, ও যদি জাস্ট স্কুলে যাবে ফিরে আসে তাহলে তো কোনো স্টোরি হইলো না, কিছুটা মাঝখানে হইছে, তো ওইটা তুমি একটু ভালো করে লিখবা যে হচ্ছে এখানেও গেছিল, দেন কি হইছে, হয়তো বা ওর ফার্স্টেই কি বলে যায় ও পড়ে গেছে, হইতে পারে হচ্ছে পড়ে গেছে, আশা খায় পড়ে গেছে,
এভাবে হইতে পারে। বাট যেটাই হয় নর্মালি, তুমি একটা ক্লাইম্যাক্স দিলা যে হচ্ছে এখানে এটা হয়েছিল, এরপরে ও বাসায় এসে চলে আসছে বা হচ্ছে কিছু একটা এন্ডিং দিয়ে দিলা। মোটামুটি 1.5 থেকে 2 পৃষ্ঠার মধ্যে তুমি একটা স্টোরি বানাবা। বানানোর মধ্যে এই যে স্ট্রাকচার, নর্মাল একটা বিগিনিং থাকবে, একটা মিডল থাকবে, একটা ক্লাইম্যাক্স থাকবে, একটা এন্ডিং থাকবে। এর মধ্যে তোমার পুরো জিনিসটা শেষ হয়ে যেতে হবে। বাট অত মানে সাউন্ড সাউন্ডস অনেক কঠিন, যে হচ্ছে হয়তো বা পারবা না অথবা বাট মোটামুটি যদি ফ্রি হ্যান্ড প্র্যাকটিস করো তোমরা, এক তো তোমরা এই যে স্টোরি রাইটিংটা ট্রেডিশনাল যেগুলো আসে ওগুলো তো পড়লা, এগুলো আসবে, তুমি আসলে পারবা। বাট এরপরে যদি ক্রিয়েটিভ কিছু আসে, ওটার জন্য তুমি কিভাবে প্রিপারেশন নিবা এটা একটু বলে দিলাম, যে এইভাবে তুমি প্রিপারেশন নিলেও হয়ে যাবে। আচ্ছা, এই পর্যন্ত সবাই বুঝতে পারছি। তাহলে হচ্ছে এরপরে আমরা তোমার ইসের দিকে আগাবো, স্টোরি রাইটিং পরে লেটারের দিকে আগাবো। এরপর আমরা ওভারঅল যে এইচএসসি কি কি আমরা করতে পারি এগুলোর দিকে আগাবো। কোনো কোয়েশ্চেন থাকলে বলো। আচ্ছা, তো এরপর আমরা আগাচ্ছি, তাহলে পরেরটার দিকে আগে আমরা। এর মধ্যে কোনো কোয়েশ্চেন থাকলে তোমার কমেন্টসে দিয়ে দাও, কমেন্টসে এটা অ্যান্সার দিচ্ছি, কোনো সমস্যা নাই। অলসো এটা তোমাদের মেন্টরসের মেইনলি কি বলে, মেন্টরস এইচএসসি ব্যাচ হিসেবে আসতেছে। তো এরপরে যদি তোমরা কেউ আইবিএ তে ভর্তি হতে চাও, তো আইবিএ যদি তোমাদের টার্গেট হয়ে থাকে, সেটার জন্য তোমরা কি করতে পারো, তোমাদের আইবিএ টার্গেট হয়ে থাকলে তোমরা মেন্টরসে ভর্তি হতে পারো। তো ওইটার জন্য তোমাদের জানানোর জন্য যে তোমাদের প্রত্যেকবারই হচ্ছে অনেক অনেক প্রায় 90%ই যারা আইবিএতে চান্স পায়, ঢাকা ইউনিভার্সিটি আইবিএতে চান্স পায়, তারা মোস্টলি এই মেন্টরস থেকে পড়ালেখা, মেন্টরস থেকেই পড়ে। তো তোমরা যদি আইবিএতে পড়ালেখা করতে যাও, তোমাদের টার্গেট যদি এটা হয়ে থাকে, তোমরা মেন্টরসে ভর্তি হতে পারবা। আচ্ছা, তো এরপর সে পরের অংশটায়, এরপর স্টোরি রাইটিং এর কিছু কিছু জিনিস আছে যে তোমার প্যারাগ্রাফ বাই প্যারাগ্রাফ করলা। আরো একটা ব্যাপার আছে, প্যারাগ্রাফ বাই প্যারাগ্রাফ করলা, যে তোমার বিগিনিং থাকলো একটা, এরপর একটা মিডল থাকলো, এরপর একটা এন্ডের দিকে গেল, রাইট? ওই যে আমরা যে একটু আগে ডিসক্রাইব করলাম যে বিগিনিং, যেটা ডিসক্রাইব করলাম যে বিগিনিং, মিডল, এরপর হচ্ছে ক্লাইম্যাক্স, এরপর এন্ডিং, এই সেম জিনিস আছে, বিগিনিং থাকবে, মিডল থাকবে, এন্ড থাকবে। এরপরে যদি মানে একটু যদি আরো নর্মাল যে তোমার ক্রিয়েটিভ রাইটিংটা, এটা যদি আরো একটু আপগ্রেড করতে চাও, আর একটু ভালো করতে চাও জিনিসটা, তাহলে একটা কাজ করতে পারো। যখন তুমি কোনো একটা সিচুয়েশন ডিসক্রাইব করতেছো, কোনো একটা সিচুয়েশন বলতেছো যে এটা এরকম ছিল বা এটা এরকম হয়েছে, তখন তুমি কিছু এক্সট্রা অ্যাড করে দিলা। মানে তোমার কি তো ওই ক্যারেক্টারটা কি তখন ঠান্ডা লাগতেছিল কেন, তখন তুমি লিখলা যে হচ্ছে দ্য কোল্ড উইন্ড হিট মাই ফেস। এই যে তোমার স্টোরি রাইটিং এর ডিটেলস আছে, তুমি কেউ যদি বই পড়ে থাকো তাহলে নর্মালি বুঝবা, অলওয়েজই এরকম কিছু দিয়ে থাকে যে ওর কিরকম লাগতেছিল, গরম লাগতেছিল নাকি অনেক গরম ছিল, নাকি নাকি অনেক ঠান্ডা ছিল। এরপরে বুঝালে তোমার একটা স্টোরিটার মানে এমনিতে তোমাকে এক্সপেক্ট করতেছে না তুমি অনেক ভালো কিছু লিখবা বা অনেক ভালো একটা স্টোরি নিজের মতো বানায় ফেলবা, এত ভালো কেউ চাচ্ছে না। যেটুকু লিখতে পারতেছো রাখতেছো, লিখতেছো। বাট তুমি যদি আরটু আপগ্রেড করতে চাও, আরো ভালোভাবে একবার ফুল মার্কস পেতে চাও, তখন হচ্ছে এরকম ক্রিয়েটিভ স্টোরি রাইটিং গুলোর মধ্যে একটু ভালোভাবে এইসব সেন্টেন্স ইউজ করবা। তাহলে তোমার পুরো জিনিসটা আরো ভালোভাবে করতে পারতেছো। এরপরে তুমি যদি একটা, এগুলো এগুলো হচ্ছে অ্যাডভান্স বলতে পারো, যে মানে অ্যাডভান্সড কি কি আছে। অ্যাডভান্সের জন্য তুমি হচ্ছে একটা লেসন দিয়ে শেষ করলা, যে ওই যে আমি বলতেছিলাম একটা পিচ্চি স্কুলে গেছে, স্কুলে যে পড়ে গেছে, তুমি যদি এটা করো তাহলে তুমি একটা লেসন দিয়ে শেষ করতে পারবা, যে হচ্ছে ও রিয়েলাইজ করছে ও হয়তো বা ওর পায়ের কি বলে জুতার ফিতা বাঁধা ছিল না, ও চলে গেছে, ওইটার জন্য ওইটার উপর তো পিছলা খেয়ে পড়ে গেছে। তো এখন ওর ওর একটা রিয়েলাইজেশন দিতে পারো বা ওর একটা লেসন দিতে পারো, যে হচ্ছে ওর জুতাটা অলওয়েজ বেঁধে দেওয়া উচিত। এরকম টাইপের যে কোনো, আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি। তোমার এক্সামে যেটাই আসুক, যেভাবেই আসুক, তুমি নিজের মতো করে একটা বানানি বা মাথার মধ্যে একটা ভাববা যে আমি এই কাজটা করতে পারি, এটা কি করতে পারি। এরপরে তুমি নিজের মতো একটা বানায় নিবা, যে হচ্ছে বাট এই যে এই স্ট্রাকচারটা ফলো করো। মিডলের মধ্যে একটা ক্লাইম্যাক্সও থাকবে এখানে। ক্লাইম্যাক্সটা ইম্পর্টেন্ট, যে হচ্ছে কি হচ্ছে, একটা জায়গায় স্টোরি যাবে, দেন বিল্ড আপ হয়ে ওখানে যাবে, দেন আবার তোমার এন্ডিংটা করে দিবা, এটাই। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে তোমার ইসের মধ্যে, এটা অ্যাডভান্সের মধ্যে পড়তেছে না এই জিনিসটা, এটা ইন জেনারেল তুমি যেটাই দাও, যাই দাও, তোমার কাজটা কি হবে, একটা সেম টেন্সের মধ্যে রাখবা। সো তুমি যদি ফিউচার টেন্স দিয়ে তুমি যদি পাস্ট টেন্সে দাও, যে হচ্ছে ও গেছিল,
মানে দ্য বয় হ্যাড গন টু স্কুল, তো তুমি জাস্ট দিলা, তুমি অলওয়েজ পাস্ট টেন্স দিতেছো, মানে পাস্ট টেন্সেই রাখবা জিনিসটা, কখনো প্রেজেন্ট আনার দরকার নেই ওই কাহিনী বলার সময়। এটা একটু মাথায় রাখবে, ছোট একটা জিনিস, মাথায় রাখলে জিনিসটা হবে। আচ্ছা, তো এরপর আমরা আসি হচ্ছে একবার ইজি একটা ব্যাপার, লেটার রাইটিং ব্যাপারটা। তো লেটার রাইটিং তোমরা স্ট্রাকচারগুলো তো তোমরা সবাই জানো, স্ট্রাকচার দেখছো তোমরা সবাই, এন্ড তোমরা ওই যে টেস্ট পেপারস এর মধ্যে প্র্যাকটিস করছো, সবকিছুই করছো, এটা কোনো সমস্যা নেই। তো লেটার রাইটিং এর মধ্যে জাস্ট তোমার কিছু জিনিস মাথায় রাখতে হবে। এটা তো কোনো ফর্মাল লেটার না, একেবারে ইনফর্মাল লেটার। তোমার ভাইকে বলো, তোমার ফ্রেন্ডকে বলতেছে, বা কাউকে, এরকম কাউকেই তোমার জানতে চাচ্ছে, বা কিছু হোক, কিছু বলতে মানে বলাতে চাচ্ছে। তো তুমি যখন লিখতেছো জাস্ট নিজের মাথার মধ্যেই রাখলা যে তোমার ভাইকে লিখতেছো, তোমার ফ্রেন্ডকে লিখতেছো, তো ওইরকম একটা টোন থাকতে হবে, ফ্রেন্ডলি টোন। ওইরকম মানে অনেক ফর্মাল ভাবে, যে ফর্মাল ভাবে কিছু লিখতে হবে এরকম কিছু না, জাস্ট ইনফর্মাল ভাবে নিজের মতো করে লিখবা, তাইলেই হবে। আবার বেশি ইনফর্মাল করতে না, তাহলে পরীক্ষার মধ্যে হচ্ছে না। আচ্ছা, আরেকটা হচ্ছে প্যারাগ্রাফ। অনেকে একবারে পুরা লেটারটা যে লিখতেছে, এখানে তো তোমার লিখলা, নাম লেখার পর ডিয়ার 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 দিয়ে নামটা লিখলা, লেখার পর পুরো জিনিসটা এক বড় একটা প্যারাগ্রাফে লিখে এরপর তোমার রিগার্ড দিয়ে দিচ্ছ। এটা কোনো প্রয়োজন নেই। একবারে তুমি বড় করে দিতেছো মানে না তোমার একবারে, মানে একটা প্যারাগ্রাফ হইতে পারে, একটা প্যারাগ্রাফ হইতে হবে, একটা প্যারাগ্রাফ হইতে হবে না। তুমি কয়েকটা ছোট ছোট প্যারাগ্রাফের মধ্যে নিয়ে আসো জিনিসটাকে, তুমি রাখলা। তো এটাকে একটা একটা বিগিনিং প্যারাগ্রাফ দিলা, যে বা তুমি জাস্ট চেক আপ করতেছো ও কি ঠিক আছে কিনা, ও হচ্ছে ভালো আছে কিনা, বা লাস্ট যেটা হয়েছিল সেটা কি হইতেছে। আচ্ছা, এরপরে তোমার কাজ হবে যে তুমি ধরলা এইটাকে করলা, এরপর এটা লিখলা যে হচ্ছে মেইন যে জিনিসটা লিখতে বলছে যেটাকে নিয়ে, ওইটা লিখলা। লিখার পরে আবার তুমি বললা যে তুমি হয়তোবা যেটা বলছে এটা একটু মাথায় রাখো, বা আবার ভালো থাইকো, এরকম কিছু দিয়ে শেষ করে এরপর রিগার্ড দিয়ে শেষ করলা। যে প্যারাগ্রাফটা বজায় রাখো, প্যারাগ্রাফটা কিন্তু ইম্পর্টেন্ট, একবারে দেওয়ার থেকে প্যারাগ্রাফটা দিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, এরপরে এটা আমাদের গেল। এখন আসি যে মেইনলি তোমাদের যে এইচএসসি যে এটা আসতেছে, কি বলে, ওভারঅল যে তোমাদের প্রিপারেশনটা নিচ্ছ, এটার মধ্যে কি কি করলে তোমাদের সুবিধা হবে, রাইট? কিছু জিনিস অনেক মানুষ ভুলে যায়, যে এইচএসসি ইংলিশের কিভাবে প্রিপারেশন নিবা। এবার এখন তো ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারের আগেও তোমাদের একটা ক্লাস হবে, সেটার মধ্যে তোমরা হচ্ছে সব ডিসক্রাইব করবে যে কি কি করবা, কি কি না করবা। আমি একটু কিছু বলে দিয়ে যাচ্ছি, যে হচ্ছে ইংলিশের জন্য তুমি মেইনলি কি কি করবা, রাইট? শুধুমাত্র ইংলিশ না, কিছু জিনিস তুমি পুরা এক্সামের মধ্যে তুমি কাজে লাগাতে পারবা, যে তোমার কাজটা কি। একটা জিনিস অনেকে ভুলে যায়, তো এইচএসসির মধ্যে হয় হচ্ছে তোমার পড়ালেখা করতে করতে, মানে ঠিকঠাক মতো যেহেতু টাইমের ব্যাপারটা মাথায় থাকে না, সো মানুষ কি করে, মানুষ হচ্ছে একবারে আহ ঘুম, মানে খাওয়া দাওয়া ঘুম বাদ দিয়ে সবকিছু পড়তে থাকে। অফকোর্স এইচএসসির মানে অনেক ভয়ের একটা ব্যাপার, অনেকই কেন টেনশনের একটা ব্যাপার, সবাই টেনশন করতেছে, পড়তেছে। আহ ইসের কি বলে, এরপরে তোমার মেইন কাজটা হবে ঘুমটা ঠিকঠাক আছে কিনা, কারণ পড়ালেখার তোমার ব্রেনের উপর একটা প্রেশার পড়তেছে। পড়ালেখা যেহেতু ব্রেনের উপর প্রেশার পড়তেছে, তোমার মেন কাজটা থাকবে যে পড়ালেখার পাশাপাশি তুমি যে খাবার দাবার ঠিক মতো খাচ্ছ কিনা আর ঘুমাচ্ছ কিনা। তোমার যদি খাবার দাবার ঠিক থাকে, আর তোমার যদি ঘুম ঠিক থাকে, পানি খাওয়া ঠিক থাকে, তাহলে তোমার এমনিতেই এনার্জি বেশি থাকবে, মাথায় বেশি ঢুকবে, মাথা চলবে বেশি, এটা স্বাভাবিকই। তুমি যদি তোমার বডি যদি হেলদি থাকে, তোমার অনেক ইজিলি তুমি সবকিছু মাথা ধরতে পারবে, আমাদের মাথা কাজ করবে। এরপরে আরেকটা ভুল অনেক অনেক অনেকে করে, সেটা হচ্ছে এই যে এক্সামের আগের রাতে সে একবারে পুরাটা রাত জাগে, পুরা রাত জেগে একবারে তোমার এক্সামটা দিয়ে আসে। কোনো কোনো ঘুম টুম নাই, কোনো ঘুম লাগবে না, ঘুমাইলেও তোমার 2-3 ঘন্টা ঘুমায় দ্যাটস ইট, আর কিছু ঘুমান লাগবে না। কিন্তু এটা অনেক বড় একটা ভুল, কারণ হচ্ছে তুমি যদি না ঘুমায় যাও, এক তো তোমার এক্সামের মধ্যে ঘুম আসতেছে, এক্সামের মধ্যে তোমার টায়ার্ড লাগতেছে, আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে তুমি যে এক্সামের মধ্যে কোনো ভালোভাবে আহ, মানে মাথা কাজও করবে না। অনেক সময় হচ্ছে একটা রিয়ারেঞ্জ করতেছো, তোমার মাথা কাজ করতেছে না, যে কি কি রিয়ারেঞ্জ করছি, ও তখন কি পড়ছিলাম, তখন কি পড়ছিলাম, তোমার মাথা কাজ করবে না ঠিক মতো। তো ঘুমটা অনেক ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মেন ব্যাপারই বলতেছি। তো খাবার দাবার ঘুম কোনো কিছু ভুলা যাবে না এই টাইমটার মধ্যে, ওই সব কিছু মেনটেন করে এরপর তোমার পড়ালেখা করতে হবে। আচ্ছা, এরপরে জাস্ট আরেকটা কথা হচ্ছে মাথা ঠান্ডা রেখে এরপরে করতে হবে, কি বলে, এক্সামটা দিতে হবে। তুমি এক্সাম শুরু করছো, এক্সাম শুরু করার মধ্যে তুমি যদি হচ্ছে অনেক ভয় পেয়ে যাও, বা মাথা ঠিকঠাক না থাকে, এক্সাম পারতেছো না দেখে আরো ভয় পেয়ে যেতেছো, তাহলে একটা সমস্যার মধ্যে পড়ে যাবে। তখন তোমার কাজই হবে হচ্ছে একটু ঠান্ডা হও, সাথে সাথে লিখা লাগবে না। লিখার আগেও তুমি যদি 2 মিনিটের ব্রেক নাও, 2 মিনিট শুরু করার আগে, তুমি একটু ঠান্ডা হয়ে নিলা, আচ্ছা ঠিক আছে আমি, এটা তোমার ইংরেজিতে হোক
বা বাংলায় হোক, বা বাংলা তো হয়ে গেছে, বাট ইংরেজিতে হোক, বা তোমার যেই এক্সামটাই হোক, ফিজিক্স কেমিস্ট্রি বলো যাই বলো, সবকিছু তুমি যদি দেখতেছো তুমি পারতেছো না, তোমার মাথা কাজ করতেছে না, তোমার তো ভয় পাওয়ার কিছু নাই। তুমি একটু ঠান্ডা হবা, 2টা মিনিট একটু ঠান্ডা হয়ে এরপর আবার লেখা শুরু করবা। মাঝে মধ্যে যদি দেখতেছো তুমি পরীক্ষার মাঝখানে হচ্ছে অনেক প্যানিক লাগতেছে, তুমি মানে মাথা মতো ঘুরে যেতে, তোমার কাজ করতেছে না মাথা, সমস্যা নাই, রাখো, রেখে একটু ঠান্ডা হও, একটু ঠান্ডা হও, একটু মানে মাথা ঠান্ডা করো, মানে প্যানিক করার কিছু নাই, যত প্যানিক করবো তত কম পারবা। তো আমাদের কাজ তো এক তো হচ্ছে পড়ালেখা করছি, আমরা পড়ালেখা 1.5 বছর ধরে করছি, পড়ালেখা অনেক করা হয়ে গেছে, আমাদের এখন মেইন কাজ হচ্ছে পরীক্ষা যাতে ঠিকঠাক মতো দিতে পারি। পরীক্ষা ঠিকঠাক মতো দেওয়ার জন্যই মেইন কাজটাই থাকবে হচ্ছে, আমি এই যে দুটো জিনিস যে বুঝতে পারতেছো, সবকিছু আমার মোটামুটি মেন্টালিটির উপর, তুমি কি মেন্টালিটি ঠিক রাখতে পারতেছো কিনা, মাথা কি তোমার ঠিক আছে কিনা। তো জাস্ট হচ্ছে ভয় পাওয়া যাবে না, একটু মাথা ঠান্ডা, 2 মিনিট ঠান্ডা হয়ে নিলা, কোনো সমস্যা নেই, একটা কিপ এ পজিটিভ মাইন্ডসেট। এটা আমার মতে যে তুমি যত যাই পড়ে গেছো, তুমি যদি ভয়ে সব যাতে ভুলে না যাও, তো মেইন কাজ থাকবে হচ্ছে জাস্ট পজিটিভ মাইন্ডসেট রাখা, যে ঠিক আছে, যা পারবো পারবো, ইনশাল্লাহ, যদি ভালো হয়, ভালো হইলে হইলো, খারাপ হইলে হইলো, জাস্ট এখন দিয়ে আসবো, ভালো হবে, ভালো হইতে হবে, এরকম একটা জিনিস রাখবা। এরপরে আহ তুমি যখন প্র্যাকটিস করছো তখন মাথায় রাখবা যে হচ্ছে এইচএসসি তে যেগুলো বারবার আসে, ওগুলো অনেক 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 কমন, ওগুলো বারবার আসে, তুমি রিয়ারেঞ্জ বলো, ফ্লো চার্ট বলো, বা যেটাই বলো, তোমার সবকিছুই কমন আসে। তোমার কাজ হবে হচ্ছে এই যে সবচেয়ে বেশি বেশি যেগুলো আসে ওগুলা পড়লে তো হয়ে যেতেছে। তো পরীক্ষার আগে যেহেতু চলে আসছো, তুমি যেগুলো যেগুলো তুমি পারো না ওগুলা পড়বা, যেগুলো তোমার অনেক কমন আসছে ওগুলা পড়বা, অত প্যারা খাওয়ার কিছু নাই, জাস্ট তোমার যেগুলো প্রবলেম ওগুলা তুমি জাস্ট দেখে যাবা, তাইলেই হবে। এরপর ম্যানেজ ইউর টাইম ওয়েল। সো এক্সামের মধ্যে একটা জিনিস হয় যে তোমার এটা অন্যগুলোতেও কাজে লাগে, বা ইংরেজিতেও হয়, রিটেনে অনেকের সময় পায় না, বা অনেক অনেক সমস্যা হয়। তো তোমার কাজ হবে তুমি যে কোনোটাতে বেশি টাইম ওয়েস্ট করতেছো কিনা। আমি কিন্তু ফার্স্টে থেকেই তোমাদের যে স্ট্রাকচারটা আগাচ্ছি তোমাদের বলে দিচ্ছি যে এই যে আমাদের কি বলে, আমাদের যেই পরীক্ষাগুলো প্রত্যেকটা যে সেকশন বাই সেকশন আমরা কিভাবে এমন ভাবে করতে পারি যাতে আমাদের টাইমটা বাঁচে, আমাদের কোনো প্রবলেম যাতে না হয়, টাইম বাঁচানোর জন্য, বা যেটুক টাইমে আসছে ওটুকু টাইম যদি ভালোভাবে করতে পারি। তো আমি যদি একটা কাজ করি, আমি যদি এক্সামের আগে, আমার এক্সামে যাওয়ার আগে আমি তো জানি কি কি আসবে, জানি কিভাবে কিভাবে আসবে, তো আমি একটু মাথার মধ্যে সেট আপ করে নিয়ে গেলাম যে হচ্ছে আমার ঠিক আছে, আমার এইখানে আমার 10 মিনিট লাগতে পারে, এখানে আমার 20 মিনিট লাগতে পারে, এখানে আমার 30 মিনিট লাগতে পারে, এভাবে জাস্ট আলাদা আলাদা করে রাখলাম যে ঠিক আছে, আমার যোগ বিয়োগ করে আমার টাইম মতো ঠিকঠাক আছে কিনা। এরপরে আমি আগাইলাম। আমি প্রত্যেকবার তখন যাবো, যে জানবো যে সেকশনে আমার আমি কি লেট হয়ে যাচ্ছি নাকি ঠিকঠাক মতো আছে। আমার যদি এই সেকশন 1 আর সেকশন 2 মিলায় আমার যদি 30 মিনিট থাকে, 30 মিনিট না, ধরলাম 20 মিনিট আছে, এই দুটো মিলে আমার কাছে 20 মিনিট আছে। এখন এই 20 মিনিট তুমি যদি এখন একটু খেয়াল করে দেখো, তোমার 25 মিনিট চলে গেছে, 25 মিনিট তোমার চলে গেছে অলরেডি, তুমি বুঝবে যে আমি 5 মিনিট একটু পিছিয়ে আছি। তখন তোমার কাছে একটু তাড়াতাড়ি করে করা, যাতে যাতে মেইন জিনিসগুলো সমস্যা যাতে না হয়। এগুলাই মেইনলি হচ্ছে আমাদের তোমার কি বলে মেইন কাজ, যে তুমি পুরা জিনিসটা করবা, টাইমটা একটু ম্যানেজ করার চেষ্টা করবা, আগে থেকেই ভেবে রাখলা যে হচ্ছে কিভাবে কি টাইম, মানে কোনটাতে কতটুক সময় দিবা, কিভাবে সময় দিবা, এটা হচ্ছে মেইন ব্যাপার। আচ্ছা, এরপরে তোমাদের একটা, আমি হচ্ছে মেইনলি যেহেতু আইবিএ তে পড়ি, তোমাদের এখন আমাদের ক্লাস এখানে এটুকুই। থ্যাংক ইউ। অ্যান্ড এরপরে তোমাদের হচ্ছে কোনো কোয়েশ্চেন যদি থাকে, তো তোমাদের যদি আইবিএ নিয়ে কোয়েশ্চেন থাকে, যেহেতু আমি হচ্ছে আইবিএ তে পড়ালেখা করতেছি, আইবিএ সেকেন্ড ইয়ার আমি রাইট নাও, তো আমি যেহেতু আইবিএ তে পড়ালেখা করতেছি, ডিইউআইবিএ নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে, এইচএসসি নিয়ে যদি যেহেতু কোয়েশ্চেন আছে, এইচএসসি ইংলিশের যেসব কোয়েশ্চেন আছে কিভাবে কি করতে পারি না করতে পারি, এর তোমাদের যেই কোয়েশ্চেন যে আছে আমাকে কমেন্টসে যে এখন জানাই দাও, আমি সেটা অ্যান্সার দিতে পারবো তোমাদের, সে আমাদের বলে দাও। আমি দেখতেছি তোমরা হচ্ছে অ্যান্সার গুলো বলে দাও আমাকে, সরি অ্যান্সার তো আমি বলবো, তোমরা কোয়েশ্চেন গুলো বলো আমাকে, তাইলে হবে। এইচএসসি নিয়ে বা আইবিএ নিয়ে কার কোনো যদি কোয়েশ্চেন থাকে বলতে পারো, বা কোনো গ্রামার টপিক নিয়ে বলতে পারো, যে হচ্ছে আমার এই জিনিসটা অথবা ভালো ভালো বুঝি না, বা আবার এই যতগুলো আমরা সেকশন কভার করলাম সবগুলো কভার করা নিয়ে তোমরা যদি ফার্স্ট এর দিকেও যদি দেখতে চাও যে হচ্ছে এমসিকিউ বা হচ্ছে
কোয়েশ্চেন্স গুলো কিভাবে অ্যান্সার করবা, সবচেয়ে ভালো পদ্ধতিটা কি, বা ফ্লো চার্ট বা এনিথিং, তোমার যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা আমাকে এখানে বলতে পারো। আচ্ছা, কারো কোনো ওইভাবে কোয়েশ্চেন্স নাই? আচ্ছা ভাইয়া, ইসেত দাঁড়াও। কারো যদি কোনো কোয়েশ্চেন যদি না থাকে তাহলে কি করে দেবো? আচ্ছা, তোমার কোনো কোয়েশ্চেন থাকলে তোমার কমেন্টসে পরে জানাতে পারো, আমাকে বলতে পারো, সেটা তোমাদের অ্যান্সার করে দিব। যদি না থাকে কোনো কোয়েশ্চেন্স তাহলে হচ্ছে আজকে এখানের মতোই। এরপর তোমাদের আরো ক্লাসেস আসতেছে এই এইচএসসির উপরে, এইচএসসি সেকেন্ড পেপারের উপরে বা আইবি এর কোনো প্রিপারেশনের উপরে তোমাদের আরো আসবো। আমি প্রবলি আরো থাকবো যখন তোমাদের স্পেশালি তোমাদের আইবি অ্যাডমিশনের জন্য। এরপরে তোমরা যদি কখনো মেন্টরসে কি বলে আইবি এর জন্য কোনো কোচিং খুঁজে থাকো, বা তোমাদের আইবি যদি টার্গেট হয়, আই রিয়েলি সাজেস্ট তোমরা হচ্ছে মেন্টরসে ভর্তি হবা। মেন্টরসে ভর্তি হলে তোমাদের জন্য জিনিসটা ভালো হবে। আচ্ছা, তাহলে আজকের মতো এখানেই। পরে আবার 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 কোনো একটা ক্লাস নিয়ে আসবো। আচ্ছা, আল্লাহ হাফেজ।